সাবসেট হচ্ছে প্রপার সাবসেট হচ্ছে যে সাবসেটে যেটা থাকবে কোনোদিন প্রপার যে সাবসেট হবে ওটাতে কোনোদিন ওটা থাকতে পারবে না, সমান হতে পারবে না ওরা। আচ্ছা আমি বলি দেখেন, আমি জিনিসটা সেদিন ক্লাসে ওভাবে বলেছিলাম যে এই সাবসেটটা খেয়াল করেন, নিচে একটা ইকুয়াল সাইন আছে না? জি স্যার। এই ইকুয়াল সাইন থাকার মানে হচ্ছে যে আমার যে দুই সাইডের জিনিসটা চাইলেই সমান হতে পারে। মনে করেন এই যে এখানে 1 2 3 আছে, বি সেটটাও যদি আমার 1 2 3 হতো জি স্যার, এটা আমরা লেস দেন ইকুয়াল এর মতো চিন্তা করতে পারি, লেস দেন ইকুয়াল এর মতো চিন্তা করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা লেস দেন ইকুয়াল এর মতো চিন্তা করতে পারি, যে দুইটাই যদি সমান হতে পারে তাহলে এটাকে আমরা সাবসেট বলতে পারি। কিন্তু প্রপার সাবসেটের ক্ষেত্রে আমার লেফট সাইডেরটা সব সময় ছোট হবে, কখনো সমান হতে পারবে না। এই যে দেখেন আমার এখানে লিখা আছে যে আমার n অফ a নট ইকুয়াল টু n অফ b, মানে কি a সেটের কার্ডিনালিটি b সেটের কার্ডিনালিটি সমান হতে পারবে না। ঠিক আছে, তো এই যে দেখেন এই জিনিসটা ছোট, তাই না? 1 তো ছোট, 1 2 3 এখানে তিনটা এলিমেন্ট আছে, এখানে আমার একটা এলিমেন্ট আছে, তাই এই জিনিসটা আমার একটা প্রপার সাবসেট হবে। এটা আমার কখন প্রপার সাবসেট হবে না? যদি আমার এখানে 1 2 3 থাকতো, আমার যদি এখানে 1 2 3 থাকতো তাহলে সেটা আমার প্রপার সাবসেট আর হতো না। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটা কি আছে, আমার একটা সেট স্যার বিলংস টু পরেরটা বুঝছি, এটা তো সেট বলছেন। হ্যাঁ, তো সেট এটা আর একটা false সেট হবে। হবে না। আর পরেরটা এটা বুঝতে পারছেন? না স্যার, পরেরটা আমি বুঝি। আচ্ছা, এই যে সেটটা খেয়াল করেন তো, এই সেটের এলিমেন্ট গুলোই আমার এক একটা সেট না? জি স্যার। এখানে আমার এলিমেন্ট গুলো কোনো নাম্বার না বা কোনো ইংলিশের অ্যালফাবেট না বা কোনো নাম না, কিছু না, এটা আমার একটা সেট, এলিমেন্ট গুলো এক একটা সেট। তো এটা যদি আমার একটা সাবসেট হতে হয় তাহলে আমার এই লেফট সাইডেও একটা সেট থাকতে হবে যার এলিমেন্টও হবে কি একটা সেট। জি স্যার। বুঝতে পারছেন? তার মানে এখানে আমার ডবল ব্র্যাকেট থাকতে হবে, ডবল ব্র্যাকেট যদি থাকে, ডবল কার্লি ব্র্যাকেট থাকে, শুধুমাত্র তখনই আমরা এটাকে কি বলতে পারবো, সাবসেট বলতে পারবো। কিন্তু তো এই এটা ফলস। হ্যাঁ, এটা আমার ফলস হবে। আর এই অবস্থায় থাকার সময় আমি যদি এখানে বিলংস টু দিতাম তাহলে কিন্তু ট্রু হতো। হ্যাঁ দেখেন তো, স্যার, তাহলে ট্রু হতো। কারণ এটা আমার একটা, এই যে সেট টু, এটা আমার এই বড় সেটটার একটা এলিমেন্ট হিসেবে আছে। বুঝতে পারছি স্যার এবার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো জায়গায় সমস্যা আছে? কে যেন বলছেন মার্কের সমস্যা, তাই না? আচ্ছা থামেন, আমি মার্কের জিনিসটা। আচ্ছা স্যার, যারা পরীক্ষা দিতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা? আমরা 3টা ক্লাস টেস্ট নিয়ে 2টা কাউন্ট করি, তাই না? তো যদি আপনি কোনো কারণে একটা মিস করেন এটা আসলে সমস্যা না, কিন্তু যদি 2টা মিস করেন তখন আমি আপনার জন্য আরেকটা ব্যবস্থা করব। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, মিডের আগে যেহেতু 2টা নিচ্ছি, মিডের পরেও 2টা নিই, সমস্যা নেই। আচ্ছা, স্যার এটার রেজাল্টটা তো স্যার পাইনি স্যার। রেজাল্টটা পান নাই? রেজাল্টটা একটু চেক করবেন ক্লাসরুমে, ওই ক্লাস টেস্টের ওখানে যান, ওখানে যেয়ে আপনি পাবেন, অথবা ইমেল আসে। হ্যাঁ, সবারই কিন্তু ইমেল আসার কথা, সবার একই সাথে ইমেল আসে। ইমেলটা একটু চেক করবেন, নাহলে ক্লাসরুমে ক্লাস টেস্টের জায়গায় যান, ওখানে দেখবেন মার্কস বসানো আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ফার্স্ট এরটা। এটা আমাদের হবে কি, রহিম ইজ এ স্টুডেন্ট, এই যে জিনিসটা হবে এবং বাকিগুলো হবে না, এটা নিয়ে কারো কনফিউশন আছে? স্যার প্রথমটা স্যার হবে না আমার কেন আছে স্যার, স্যার। এটা একটু বলেন। প্রথমটা হবে না কারণ এটা স্যার একটা ওপিনিয়ন। রহিম তো ওপেনিয়ন, ও তো ওরা তো চিনি না স্টুডেন্ট নাকি, আমি জানি না তো, জানি না তো। স্টুডেন্ট হতে পারে ভালো হয়। হ্যাঁ আমি বলি দেখেন, রহিম স্টুডেন্ট হবে না হলে হবে না, তাই না? এটা তো ওপিনিয়ন না, রহিম একটা স্টুডেন্ট হতে পারে না হলে হবে না, এটা কি ওপিনিয়ন? এটা ওপিনিয়ন না, ঠিক আছে? যেমন স্যার স্যামসাং প্রথমে তো স্যার নাম বুঝালে স্যার ওপিনিয়ন হবে না, যে রহিম আমি স্টুডেন্ট নাকি আমি তো জানি না, তাই না? ওপিনিয়ন জিনিসটা আসলে কি হয়ে থাকে, ওপিনিয়নটা এক একজনের এক এক রকম হয়, কিন্তু স্যার রহিম স্টুডেন্ট আপনি একটা উদাহরণ দিছিলেন স্যার, হিমেল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। হ্যাঁ এই যে তো দেখেন, হিমেলকে আমরা চিনি না, তখন তো এটা তো ইয়ে হয়েছিল স্যার, এটা ওপিনিয়ন হয়ে গেছিল। বাট তাহলে এখানে তো স্যার কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে নাই, স্যার জাস্ট নরমাল একটা জিনিস লিখছে, রহিম ইজ স্টুডেন্ট। এই গুড যে ইউজ দেখেন, করলে তখন ওপিনিয়ন হ্যাঁ হইতো। রহিম ইজ এ স্টুডেন্ট, এটার সাথে আপনার সম্পর্ক আছে যে স্যামসাং প্রোভাইডস দ্য বেস্ট স্মার্টফোন, এটার সাথে। ঠিক আছে, ওই এক্সাম্পলটার সাথে এটার মিল আছে, যে স্যামসাং বেস্ট মোবাইল বানায়। স্যামসাং বেস্ট মোবাইল বানায় এটা মনে করেন আমি বিশ্বাস করি, আপনি হয়তো বিশ্বাস করেন যে অ্যাপল বানায়, করতে পারেন না? আপনি বিশ্বাস করতে পারেন, অনেকে বিশ্বাস করবে যে ওয়ান প্লাস এর ফোন সবচেয়ে ভালো, এটা হতেই পারে, এটা একটা ওপিনিয়ন। কিন্তু রহিমের স্টুডেন্টের সিনারিওটা কি, রহিম স্টুডেন্ট হতে পারে না হলে হবে না, এটা কি ফ্যাক্ট? মানে এটা কি কোনো আসছে আমার ওপিনিয়ন টাইপ আসছে? না, হয়তো স্টুডেন্ট না, না হলে সে স্টুডেন্ট স্টুডেন্ট না, না, এরকম জাস্ট দুইটা দুইটা সিচুয়েশনই আসবে, কিন্তু ওপিনিয়নের ক্ষেত্রে অনেকগুলো সিচুয়েশন আসতে পারে।
এই জন্য আসলে ওপিনিয়নটাকে আমরা বাদ দিই। ঠিক আছে, বোঝা গেছে এক নাম্বারটা। বাকি দুইটা তো বোঝা যাচ্ছে, এক্স আছে আর একটা কোশ্চেন আছে। সেকেন্ডটা দেখি আমরা। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা যদি একটু, এটা বলার আগে আমরা যদি একটু মনে করি, আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়ছিলাম, কন্ডিশনাল সেন্টেন্স পড়ার সময় আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে ম্যানিপুলেট করার 3টা উপায় দেখেছিলাম। কারণ মনে আছে নামগুলো কি কি ছিল? জি স্যার, কি কি ছিল? এটা ছিল কনভার্স কন্ট্রাডিকশন, ইনভার্স আর হচ্ছে হ্যাঁ কনভার্স ইনভার্স আর হচ্ছে কন্ট্রাপজিটিভ। কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ। আচ্ছা, এটা অনেকেই মনে করছেন যে হয়তো কঠিন হতে পারে। হ্যাঁ, এমসিকিউ টাইপ কোশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এরকম জিনিস দেখলে দেখবেন যে কোনো না কোনো ট্রিক আছে। মানে এটা তো আপনি মনে করতে পারেন যেটাতে তাহলে আমার ট্রুথ টেবিল একা লাগতে পারে, নাহলে আমি অ্যান্সার কিভাবে লিখবো। কিন্তু খেয়াল করবেন যেহেতু কম মার্কস দেওয়া আছে, তার মানে হচ্ছে এটাতে আসলে কোনো না কোনো ট্রিক আছে। ট্রিকটা দেখেন, এই যে দেখেন, এই যে কিউ ইমপ্লাইজ পি, এটা কি আমার, এটা আমার কি বোঝায়? ওই যে ওই 3টার মধ্যে আমার কোনটার মধ্যে পড়বে? কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ। কনভার্স। এটা আমার কনভার্সের মধ্যে পড়বে। এটা কার মধ্যে পড়বে? কন্ট্রাপজিটিভ। না, এটা আমাদের ইনভার্স। হ্যাঁ, এটা আমাদের ইনভার্স। স্যার কনভার্সও তো হইছে স্যার, পিটা আগে চলে আসছে না স্যার? না না, এটা আমার যদি কনভার্স, এটা যদি আমার ই হয়ে থাকে, কনভার্স হয়, এটা হচ্ছে স্যার আমার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে আমার ইনভার্স। এটাকে যদি আপনি অরিজিনাল ধরেন তাহলে এটা কন্ট্রাপজিটিভ হবে। জি ও স্যার আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন কি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এই দুইটার মধ্যে বাইক কন্ডিশনাল আমার করতে বলা হচ্ছে। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখে এসেছিলাম যে আমাদের যে অরিজিনাল কন্ডিশনাল সেন্টেন্সটা থাকে, এটার ইকুইভ্যালেন্ট কে? এটার ইকুইভ্যালেন্ট কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভ। আর ইনভার্সের ইকুইভ্যালেন্ট কনভার্স। ঠিক আছে, তো এই দুইটা আমার কি ইকুইভ্যালেন্ট না? এই দুইটা আমার ইকুইভ্যালেন্ট। এই দুইটার মধ্যে যদি আমি বাই কন্ডিশনাল করি, বাই কন্ডিশনাল নিয়ম কি? দুইটাই সেম হলে আউটপুট ট্রু হয়, তাই না? জি স্যার। সেম হলে আউটপুট ট্রু হয়। তো যদি এই দুইটার মধ্যে আমি করতে যাই তাহলে আমার আউটপুট সবগুলো ট্রু চলে আসে। কিন্তু দেখেন আমি এই যে লেফট সাইডেরটাকে কি করেছি, নট করে দিচ্ছি। নোট করে দিয়েছেন সেই জন্য। ঠিক আছে, তো এটা ট্রু গুলো সব ফলস, ফলস গুলো সব ট্রু হয়ে গেছে। তো এই জিনিসটা আর এই জিনিসটা পুরোপুরি অপোজিট হয়ে গেছে। এদের মাঝে আমি যদি এখন করি, আমার আউটপুট সবগুলো কি আসবে? ফলস আসবে। ফলস। ফলস, ফলস কি আসে? আমার কন্ট্রাডিকশন আসে। ফলস কে কন্ট্রাডিকশন বলে না? সবগুলো ফলস আসলে। জি স্যার, জি স্যার, জি স্যার। কন্ট্রাডিক্ট। এটা নিয়ে কারো কনফিউশন আছে? স্যার আমি ভেঙে ভেঙে করছিলাম স্যার, আমারটা মানে আমি সামনে নোটটা পসিবল, এভাবে খেয়াল না করে একদম মানে এটাই বলেছি আমার এখানে। এটা সম্ভব না। ভেঙে ভেঙে করলে তো। ঠিক আছে, বললাম তো যখন আমাদের এরকম ছোট কম মার্কস থাকবে এরকম বড় জিনিসে, তাহলে দেখবেন যে কোনো না কোনো ট্রিক্স আছে যেটা আমাদের দেখে দেখে আসলে অ্যান্সারটা লিখতে হবে। আচ্ছা, এটা এটা বুঝতে কারো সমস্যা আছে? না স্যার, এটা তো বুঝতে পারছি। না স্যার। ঠিক আছে, আপনার যদি একটাই ভ্যাকেশন থাকে আপনি এক জায়গায় যাবেন, সিলেট যাবেন অথবা কক্সবাজার যাবেন। ঠিক আছে, এটার আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে এই সেকশনে দিয়েছিলাম, এটা অনেকে ভুল করছিল। যে আমি যদি বলি কি ছিল জানো এক্সাম্পলটা? আচ্ছা, এক্সাম্পলটা এরকম ছিল, লিখি আমি যদি, ইউ ক্যান ওয়াচ এ মুভি ইফ rented or have a Netflix subscription. সাবস্ক্রিপশন বানান কি? বানান ঠিক আছে? সাবস্ক্রিপশন। হ্যাঁ স্যার ঠিকই আছে। আজ অটো ই নাই বলে আমাদের এই যে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এটা কি হবে বলেন তাহলে? If you watch a movie, if you rent it, have a Netflix subscription. এটা অন্য সেকশনে দিয়েছিলাম তো তাই জিজ্ঞেস করতে, তাহলে আমাদের ওটাও দেখা হয়ে যায় আর কি। কাছাকাছি জিনিসটা। স্যার ট্যুর হবে না? একটা স্যার, এটা তো হচ্ছে যে আমি হয় যদি আমি যদি না, ভাড়া এটা করে ওয়ান দিই হবে। তাহলে তো আমি দেখলাম, আর না হয় আমি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিব, যে কোনো একটা আর কি নিলেই হচ্ছে। হ্যাঁ, এটাও তো আমার এক্সর হবে তাই না? জি স্যার, এক্সর হবে। এটাও আমার এক্সর হবে, কারণ হচ্ছে আপনি রেন্ট করা বলতে আসলে বোঝাচ্ছে ডিভিডি রেন্ট করে না, আগে ছোট জি আগে করতাম না ডিভিডি রেন্ট করা, অথবা আপনি মনে করেন হলে যে দেখবেন, এটাও বলতে পারেন। এই টাইপেরও হতে পারে যে আপনি ডিভিডিতে দেখবেন অথবা নেটফ্লিক্সে দেখবেন। আপনি একটা মুভি কি একই সাথে দুইটাই দেখবেন?
না স্যার। এটা তো কখনোই হবে না, তাই না? তো এই জন্য এটাও আমার এক্সর হবে। আর এই জিনিসটা ইফ এর পরে যেহেতু আছে তাই কন্ডিশনের জায়গাতে আমার এক্সর হবে, মানে পি এক্সর কিউ ইমপ্লাইজ আর, এই টাইপ হতে অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, পয়েন্টটা দেই। পয়েন্টটা আমাদের সিম্পল এক্সর। এই জিনিসটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। এন্ড করা, অর করা, তারপর আমাদের জাস্ট হচ্ছে কি এক্সর করা, ঠিক আছে? এই জিনিসটা অনেক সহজ ছিল, তাও কয়েকজন এই জিনিসটা ভুল করছেন। আচ্ছা, তারপরে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করা, এটা অনেক ইজি ছিল না? এটা অনেক ইজি ছিল কিনা? জি স্যার, এই যে স্যার। এটা ইজি ছিল, কিন্তু অনেকে এই জিনিসটা করছেন কি, অনেকে এই জিনিস পর্যন্ত করে রেখে দিয়েছেন, এই জিনিসটা পর্যন্ত করে রেখেছেন, এই পার্টটা মানে পুরোটা আর করেন নাই। হ্যাঁ, পুরোটা আর করেন নাই, তাই অনেকেই পার্শিয়াল মার্কস পেয়েছেন এখানে। এটার একটা কারণ হতে পারে যে আপনারা অনেকে অ্যান্সার শেয়ার করেছেন, এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, প্রথম পরীক্ষা তাই সবার মার্কস কাটা হয়নি, কিন্তু নেক্সট পরীক্ষা থেকে মানে আমি যদি ধরতে পারি আর কি, তাহলে কিন্তু সবাই 0 পাবে, এটা বলে রাখলাম। হ্যাঁ, তাই কখনো কপি করা এই জিনিসটা থেকে সাবধানে থাকে। একটা পরীক্ষায় 0 পেলে কিন্তু অনেক গ্রেডটা একদম কমে যায়। পরেরটা, এটা আমাদের স্লাইডেই ছিল না? জি স্যার, জি জি স্যার। জি স্যার, জি স্যার। এটা কিন্তু আমাদের স্লাইডেই ছিল। হ্যাঁ, যারা স্লাইডের এক্সারসাইজ গুলো সলভ করছেন জি স্যার, তারা, সব এক্সারসাইজ ছিল। না না, এটা শেষেরটা, সরাসরি, একদম শেষেরটা ছিল। জি স্যার, এটা একদম মানে শেষটা ছিল। এটা এগুলো তো নাম্বার 6 ছিল। হ্যাঁ, এটা তো ভ্যালু গুলো চাও চেঞ্জ করছে, এটা একদম স্লাইডের টাইপ। জাস্ট এটা স্লাইডের এক্সারসাইজ ছিল, একটা এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করে থাকলে এটা ইজিলি পারবে। তাও দেখাই দিচ্ছি আমি, দেখেন। লেফট সাইড থেকে শুরু করেছি আমরা, লেফট সাইড থেকে শুরু করেছি। ফার্স্টে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি আমরা, ফার্স্টে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। দেখেন, পি অর নট পি, নট পি থেকে আমরা ট্রু পেয়ে গেলাম। ট্রু এর সাথে আমরা যদি কোনো কিছুর অ্যান্ড করি তাহলে আমাদের সেই জিনিসটাই থেকে যায়। হ্যাঁ, সেই জিনিসটাই থেকে যায়, ওটাকে পরে আমরা ডিমর্গান করলে আমাদের অটোমেটিক চলে আসে। ঠিক আছে, এই জিনিসটাতে আবার ডিমর্গান লেখার আসলে দরকার নেই, এটা তো output। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা, এটা তো আরো সহজ। এখানে আমি জাস্ট অ্যান্সারটা দিয়ে দেবো, আপনারা সবাই দেখে ফেলবেন। ঠিক আছে, অ্যান্সারটা আমি দিয়ে দেবো, আপনারা সবাই জাস্ট মিলাই নেবেন। এটা আসলে বোঝানোর আর নতুন করে আমার কিছু দেখছি না। ঠিক আছে বলেন, স্যার। এই দুইটাতে কারো সমস্যা আছে? 6 এবং 7, যেটা আমার বুঝাই দিতে হবে আবার। না স্যার। না স্যার। আচ্ছা, আমি জানি না কার আছে নাকি। ক্লাস টেস্টে অনেকেই ভালো মার্কস পেয়েছেন, অনেকেই ভালো মার্কস পেয়েছেন। সবাই দেখেন, তাও আমি তাও আবার সাদাটা চেক করব, কারো যদি থাকে, সমস্যা থাকে। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসে চলে যাই। সবচেয়ে বেশি মার্কস কে পাইছে? অনেকেই ভালো মার্কস পেয়েছে। 15 কে পাইছে স্যার, একদম 15 কেউ পায় না, 15 কেউ পায় না। 14 পাইছে স্যার, স্যার 14। হাইস্ট মার্ক কত উঠছে? হাইয়েস্ট মার্ক আপনাদের সেকশনে মনে হয় 13 উঠেছে। হ্যাঁ, এই সেকশনে একজন মনে হয় 14 পেয়েছে, একজনই। ওয়াও। আপনাদের এখানে 13 উঠেছে সর্বোচ্চ, এই সেকশনে একজনই 14 পেয়েছে আর কি। তো এটাই 14 হাইয়েস্ট আর কি। সমস্যা নাই, আমাদের তো আরো স্যার পরীক্ষা। লাস্ট ক্লাসে আপনি কি জানি মনে করাই দিতে বলছিলেন। হ্যাঁ, আমার মনে আছে, সেটা হচ্ছে মড, মড থেকে আমরা পড়াশোনা শুরু করবো আর কি। এই সেটের বইয়ে স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। কি কিনে? বইয়ে হ্যাঁ বলেন, বইয়ের প্রবলেমটাকে দেখিনি। স্যার, পোকে যান স্যার, আমি তো যেতে পারছি না। আচ্ছা স্যার, লাস্টে দেখেন, লাস্টে দেখাবেন, লাস্টে দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা মডে চলে আসি। হ্যাঁ, মড জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা দেখি আমরা। এটা এটা আর একটা জিনিস আছে মেন টপিক আমাদের। মড জিনিসটা আপনাদের সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। আমরা বেসিক ম্যাথ কি কি জানি? বেসিক ম্যাথ, হ্যাঁ, বেসিক ম্যাথ বলতে বোঝায় যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এই 4টা জিনিস না? এই 4টাই তো আমাদের বেসিক ম্যাথ। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মড। আমরা ইউনিভার্সিটি লাইফে উঠেছি এখন, আমরা ইউনিভার্সিটি লাইফে আমাদের বেসিক ম্যাথ হচ্ছে 5টা। ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা সারা জীবন যত ধরনের দেখবো, আমাদের বেসিক অ্যারিথমেটিক, হ্যাঁ, এগুলোকে বলা হয়ে থাকে কি বেসিক অ্যারিথমেটিক। বেসিক অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে আমাদের 5টা। ঠিক আছে, এই জিনিসটা আপনার নেক্সট সেমিস্টারে প্রোগ্রামিং যখন থাকবে তখন দেখবেন
অনেক বেশি ইউজ হয়, অনেক বেশি। তাই এই সেমিস্টারে আমি জিনিসটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনাদের, তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাটলিস্ট টপিকটা বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, যোগ বিয়োগ গুণ এই তিনটা সবাই আমরা বুঝি। ভাগের সাথে আসলে আমাদের এই মড জিনিসটা সম্পর্ক। মডের আরো কিছু নাম আছে। মডের নাম হচ্ছে মডুলাস, রিমাইন্ডার, আরেকটা হচ্ছে যেটা বাংলায় আমাদের কি, ভাগশেষ। ভাগশেষ জিনিসটা কি? ভাগশেষ জিনিসটা কি আমার? স্যার অবশিষ্ট থাকে কিছু। হ্যাঁ, কিছু অবশিষ্ট থাকে। দেখেন আমরা যখন 5কে 2 দ্বারা ভাগ দিই আমাদের ভাগফল কি আসে? নরমালি চিন্তা করলে ভাগফল কি আসে? ভাগফল আসে 2, কিন্তু স্যার 1 আছে। হ্যাঁ 2.5 আসবে। জি স্যার। 2.5 আসে, এটা আসে না? ভাগফল। আমাদের ভাগফল এটা নরমালি 2.5 আসে। কিন্তু আমরা ছোটবেলায় একটা করেছিলাম, আপনাদের মনে আছে, যে আমরা নাম্বারটা উপরে লিখতাম, লেফট সাইডে একটা নাম্বার লিখতাম যেটাতে ভাগ যাবে, নিচে ভাগফল, নিচে ডান সাইডে ভাগফল গুলো লিখতাম, মনে আছে জিনিসটা? হ্যাঁ স্যার আছে। তো ভাজ্য ভাজক ভাগশেষ এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজ্য ভাজক ভাগশেষ। স্লাইডটা থামেন, আমি স্লাইডটাও যদি ওপেন করি, স্লাইডটাও আছে আমার কাছে। সবাই কি বুঝতে পারছেন কোন জিনিসটা আমি কথা বলছি আর কি? জি স্যার। বুঝতেছি কিছু কিছু স্যার। একটা স্লাইডে ওই জিনিসটা আমার করা আছে, এঁকে রাখছিলাম অলরেডি। যদি স্লাইডটা আপনাদের দেখায় তাহলে একটা কনসেপ্ট পাবে। এক মিনিট। পাচ্ছি না কেন? এইটা পেয়েছে, এই স্লাইডে আছে আমার। এই যে এভাবে ভাগ করতে মনে আছে? এই যে উপরে আমাদের একটা নাম্বার থাকতো, লেফট সাইডে 31 দিয়ে ভাগ করছি, এটা মনে আছে না? জি স্যার। 117কে 31 দিয়ে ভাগ করছি, ভাগফলটা রাইট সাইডে লিখতাম বা উপরে লিখতাম, আর নিচে আমরা ভাগ দেওয়ার পর কতটুকু ভাগ গেল, নিচে আবার কতটুকু বাকি থাকলো, এভাবে লিখতাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই জিনিসটারই কথা বলছি। তো এইভাবে যখন স্যার আমরা এই ভাগ, ফর্মুলা ইউজ করে করব? হ্যাঁ, না ফর্মুলা লাগবে না আমাদের, আমি জাস্ট বললাম যে এই ভাগ করার সময় আমাদের একটা ভাগফল আর ভাগশেষ আসতো না? এভাবে ভাগ করার সময় জি এভাবে স্যার। যদি আমি ভাগ করি তাহলে আমার এই যে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসতো? 2 আসতো, এবং ভাগশেষ কত আসতো? 1 আসতো না? জি স্যার। জি স্যার। 1 আসতো। এটাকে আরেকভাবে লিখা যায় 2 × 2 + 1। মনে করি আমি 2 দ্বারা ভাগ দিচ্ছি, 2 বার ভাগ যাচ্ছে এবং ভাগশেষ থাকছে 1। ঠিক আছে, 5কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2 + 1। 2 দিয়ে ভাগ করার সময় 2 বার ভাগ যায়, ভাগশেষ থাকছে 1। তো ভাগ আমার 2 প্রকার। হ্যাঁ, ভাগ হচ্ছে আমার 2 প্রকার। একটা হচ্ছে যখন আমরা যে দশমিকের পরে সংখ্যা নিয়ে কাজ করি তখন আমাদের কোনো ভাগশেষ থাকে না, কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তখন আমাদের একটা ভাগশেষ থাকতে পারে। ভাগশেষ থাকতে পারে। এই ভাগশেষটা হচ্ছে আমার যে রিমাইন্ডার, অথবা রিমাইন্ডার বানান ভুল করছি না, রিমাইন্ডার, মডুলাস এবং মড। এই জিনিসটা হচ্ছে মড। আমরা তাহলে দেখি, আমরা এখন দশমিকের পরে সংখ্যা নিয়ে আর চিন্তা করবো না, আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে চিন্তা করবো। মনে করেন 10কে আমি 4 দ্বারা ভাগ করছি, আমার ভাগফল কত আসবে? 2 2 আসবে। ভাগশেষ কত আসবে? 2 ভাগশেষ আসবে 2। 11কে যদি 4 দ্বারা ভাগ করি ভাগফল কত আসবে? 2 স্যার 2। ভাগশেষ কত আসবে? ভাগশেষ 3 স্যার 3। ভাগশেষ 3 আসবে। 12কে যদি 4 দ্বারা ভাগ করি? স্যার এটার ইয়ে আসবে 3, মানে ভাগফল 3 আসবে। ভাগফল 3 আসবে। ভাগশেষ কত আসবে? 0। 0 আসবে। আমি যদি 13কে করি? 3 1 ভাগশেষ 1। 1। ঠিক আছে, এই যে ভাগশেষ লিখছি না 1 2 3, এটাই হচ্ছে আমার কিন্তু মডের আউটপুট। মনে করেন আমি যদি লিখতাম এই জিনিসটা লিখে, যে ভাগশেষ 2 লিখলাম না, আমি যদি লিখতাম 10 mod 4, এটার আউটপুট আসতো 2। কোন 2টা? এই যে ভাগশেষ 2টা। মড করা মানে হচ্ছে ভাগ করাই, কিন্তু জাস্ট আমি আউটপুটে কি লিখবো? ভাগশেষটা লিখবো। বুঝতে পারছেন কথা কি? বুঝতে পারছেন? দেখেন আমি যদি লিখি 10কে না, আমরা 9 থেকে শুরু,
9 কে 4 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কি আসে? 1 ভাগশেষ আসে হচ্ছে 1। ভাগশেষ আসে আমার 1। ভাগশেষ আমি ভাগফল চাচ্ছি না, মড করছি আমরা। হ্যাঁ, ভাগশেষ চাচ্ছি। 10 কে করলে 2 11 কে করলে 3 12 কে মড করলে কিছুই আসবে না, শূন্য স্যার। কিছু আসবে না, না 0 আসবে। 0 আসবে। 0 আসবে। 13 কে করলে 1 1 আসবে। ভাগশেষ আমরা জাস্ট ভাগশেষ গুলো নিচ্ছি। মড করা মানে কি? ভাগ করে ভাগশেষটা নাও। বুঝতে পারছি কি আমরা ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, মড করা মানেই হচ্ছে ভাগ করে ভাগশেষটা নাও। আমি এই যে দেখেন একটা প্যাটার্ন আছে, 1 2 3 0। দেখেন আবার 1 থেকে শুরু হয়েছে। আমি যদি 14 কে করি আবার 2 আসবে, 15 কে করি আবার 3 আসবে, 16 কে করি আবার 4 আসবে। এর মানে হচ্ছে আমি যদি 4 দিয়ে কোনো কিছুকে ভাগ করি তাহলে তার ভাগশেষ সব সময় 0 থেকে 3 এর মধ্যে থাকে। 4 দিয়ে যদি আমি ভাগ করি, 4 কোনো কিছুকে ভাগ করলে, হ্যাঁ 4 দিয়ে কোনো কিছু ভাগ করলে তার মডের আউটপুট সবসময় কি আসবে? 0 1 2 3, এই 4টার মধ্যে আসবে। দেখেন তো এই জিনিসটা বুঝি কিনা আমরা সবাই? জি স্যার। জি স্যার। কেন 4 কেন আসবে না? কারণ 4 আসলে তো সেটাকে আমরা আরেকবার ভাগ দিতে পারবো, তাই না? 4 আসলে তো আমরা এটাকে আরেকবার 1 ভাগ আসবে দিতে। আবার। স্যার প্রশ্নটা আবার একটু বলবেন? প্রশ্ন না, এটা একটা কনসেপ্ট যে আমি যদি কোনো কিছুকে 4 দ্বারা ভাগ করি, হ্যাঁ ভাগফল তো অনেক বড় আসতে পারে। অনেক বড় একটা নাম্বারকে 4 দ্বারা ভাগ করলে ভাগফলও বড় আসবে, কিন্তু ভাগশেষ সব সময় 0 থেকে 3 এর মধ্যে থাকে। কেন? আমার যদি ভাগশেষ 4 আসে, 4 আসা মানে কি? আরেকবার ভাগ যাবে এবং ভাগশেষটা আসলে 0 হবে। 0 হয়ে যাবে। আমরা যদি বলি যে ভাগশেষ 5 থাকা, 5 জি থাকা স্যার কি বুঝতে সম্ভব? পারছি। না স্যার 1 হয়ে যাবে আবার। 4 পর্যন্ত ভাগ যাবে দিয়ে আমার আবার ভাগশেষটা 1 হয়ে যাবে। বুঝা গেছে? যে সংখ্যা দিয়ে ভাগ দিব ওই সংখ্যার 1 কম হবে সবসময়। 1 কম হবে। আমি যদি 5 দিয়ে ভাগ দিই আমার ভাগশেষ সবসময় 0 থেকে 4 এর মধ্যে থাকে। বুঝা গেছে? আমি যদি 17 দিয়ে ভাগ দিই তাহলে 0 থেকে ডট 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 আমি লিখতে পারি কত? 16। তার ভাগশেষ সবসময় 0 থেকে 16 এর মধ্যে থাকে। আমি যদি 100 দিয়ে ভাগ দিই আমার ভাগশেষ কত থাকবে? 0 থেকে 99 পর্যন্ত থাকবে। যে কোনো একটা নাম্বার হতে পারে, কিন্তু কখনো 99 এর থেকে বড় হবে না। আর ভাগশেষ কখনো নেগেটিভও হয় না। কেন হয় না এটা আমরা যখন এই যে আরেকটা স্লাইড দেখালাম নাম্বার থিওরি, লাস্ট এটা আমাদের মানে একদম ফাইনালের সময় আমরা পড়বো, তখন আমি দেখাবো ভাগশেষ কেন নেগেটিভ হয় না। তো এই যে মড আর ভাগশেষ জিনিসটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ স্যার। আরেকটা ছোট দেখিনি, এই ছোট জিনিসটা নিয়ে সবার কনফিউশন থাকে যে 4 মড 4 কি থাকবে আমার? 4 মড 4 0 হবে। 3 মড 4 কি হবে? 1 স্যার। একটু চিন্তা করেন কি হবে? ভাগফল কি হবে? ভাগফল কি হবে এটা আগে বলো। স্যার 0 থেকে ছোট। পয়েন্ট কি হবে স্যার? না আমি পয়েন্ট নিয়ে বললাম তো, আমরা ভাগশেষ নিয়ে যখন বা মড নিয়ে কাজ করছি আমরা দশমিক নিয়ে কাজ করব না। তাহলে 0ই হবে। ভাগফল হবে 0। ভাগফল তো 0, তাই না? আমি 3 কে কি 4 দিয়ে একবারও ভাগ দিতে পারবো? 4 হবে এটা। আমি একবারও ভাগ দিতে পারবো না। তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে কত? 3। একবারও ভাগ যায়নি তো, কি বাকি আছে তাহলে? জি স্যার 3 থাকে। কথাটা একবার চিন্তা করেন, ঠিক আছে? আপনি মনে করেন আমি 9 কে ভাগ দিচ্ছি, 9 মড 4, তখন আসলে কি হচ্ছে? আমি 8 পর্যন্ত ভাগফল নিয়ে নিচ্ছি না, 4 × 2 8 পর্যন্ত আসছে, বাকি থাকছে কি 1, তাই না? এই 1টাই হচ্ছে আমার মডের আউটপুট, তাই না? এটাই আমার মডের আউটপুট না? আমি যদি 3 কে মড করি, 3 মড 4, আমার 3 দিয়ে কয়বার ভাগ যাচ্ছে? একবারও না। প্লাস কি থাকছে আমার? 3। আমার মডের আউটপুট কি হবে? 3 হবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বোঝান। আচ্ছা 2 এরটা খেয়াল করেন আগে। 2 মড 4, 2 কে আমার 4 দিয়ে কয়বার ভাগ যায়? স্যার একবারও না। একবারও ভাগ যায় না। একবারও ভাগ না গেলে কত বাকি থাকে? 2 2ই থাকে। 2 বাকি থাকে, আর কিছু বাকি থাকে না। এটা আর 6 দিয়ে ভাগ করা একই কথা। 6 মড 4 মানে কি? ভাগ কয়বার যায়? একবার ভাগ যায়, মানে 4 পর্যন্ত ভাগ যায়, বাকি কি থাকে? 2 বাকি থাকে না? 2 থাকে। 2 বাকি থাকে। বুঝতে পারছেন? জি স্যার।
1 মোড 4 কি হবে? একবারও ভাগ যায় না, বাকি থাকে 1, তাই হবে কি 1 হবে। 1 হবে। বুঝতে পারছি। 0 দিয়ে করলে কি হবে? 0ই থাকবে। 0ই হবে। মাইনাসের গুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, মাইনাসের গুলো আমরা যখন এই যে নাম্বার থিওরি জিনিসটা শিখবো তখন দেখবো, সমস্যা নেই। দেখেন মডের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি কিনা? জাস্ট ভাগশেষ, হ্যাঁ, আর কিছুই না, জাস্ট ভাগশেষটাকে আমরা লিখবো। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি সমস্যা থাকে আমাদের আবারও এই জিনিসটা দেখার সুযোগ হবে, ঠিক আছে? আমরা এই কোর্সে এই মড নিয়ে আসলে 3-4 বার পড়াশোনা করবো, হ্যাঁ, কারণ এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট আর সবাই এই জিনিসটা আসলে ভুল করেই এই জিনিসটা। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, এই জিনিসটা আমাদের দেখা বাকি ছিল। তো এটা থেকে শুরু করি আমরা। এটা থেকে শুরু করার আগে কেউ একজন আমাকে ফাংশনের ডেফিনেশনটা একটু বলেন। ফাংশনের ডেফিনেশনটা, ফাংশন আমরা দেখেছিলাম, ফাংশনের জাস্ট ডেফিনেশনটা দেখেছিলাম আমরা গত ক্লাসে। ফাংশনের ডেফিনেশনটা কি? কেউ বলতে পারবেন না আমরা ফাংশন কি দেখে এসেছি? একটা ফাংশন হচ্ছে স্যার একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট হওয়া যাবে না, তাইলে এটা ফাংশন হবে না। হ্যাঁ, ঠিক আছে, এটুক মনে রাখলেই কিন্তু আমাদের হবে। হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে আমার এই জিনিসটা মনে রাখলেই হবে যে আমার একটা ইনপুটের জন্য কখনো দুইটা আউটপুট হতে পারবে না, তাছাড়া সবকিছুই আমার জিনিসটা কি হবে, ফাংশন হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল হচ্ছে কি, স্কোয়ার রুট বের করা। আমি 4-এর যখন স্কোয়ার রুট বের করি তখন আমার কি আসে, +2 আসে, -2 আসে, তাই না? তো এই জিনিসটা আমার একটা ফাংশন হতে পারবে না। ঠিক আছে, এটা ছিল আমাদের ফাংশনের ডেফিনেশন। ফাংশন রিলেটেড আরো কিছু টার্ম আছে, এই জিনিসগুলো আপনারা ছোটবেলায়ও দেখেছেন, আরেকবার আমরা দেখি। ফার্স্টে যে টার্ম দুটো আছে, একটা হচ্ছে ডোমেন এবং কোডোমেন। আমার যে ইনপুট এলিমেন্ট গুলো থাকে বা ইনপুট নাম্বার গুলো থাকে এটাকে বলা হয়ে থাকে ডোমেন, এবং আউটপুট নাম্বার গুলো যেখানে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে আমাদের, কোডোমেন। ঠিক আছে, ইনপুট নাম্বার গুলোকে বলা হয় ডোমেন, আউটপুটকে বলা হয় কোডোমেন। আরেকটা জিনিস দেখেন, আমরা কি বলেছিলাম, ইনপুট এবং আউটপুট আমাদের ইসের ভাষায়, প্রোগ্রামিং এর ভাষায় বা কম্পিউটার ইসের ভাষায় আমরা ইনপুট আউটপুটকে এখানে ইমেজ এবং প্রি ইমেজ দ্বারা বলে থাকি। ইমেজ হচ্ছে আউটপুট, প্রি ইমেজ হচ্ছে ইনপুট। দেখেন এই যে এফ অফ এ ইজ ইকুয়াল টু বি, এ আমার এখানে ইনপুট, বি হচ্ছে কি আমার আউটপুট, তাই না? তো আমরা বলতে পারি এর ইমেজ হচ্ছে বি, আবার বি এর প্রি ইমেজ হচ্ছে এ। দেখেন তো কথাটা বুঝতে পারছি কিনা আমরা? হ্যাঁ স্যার, বাট স্যার যে ডোমেইন কোডোমেইন এটা একদম বুঝতে পারতেছি না। ডোমেন, আচ্ছা আমরা যখন এখানে এক্সাম্পলটা দেখবো তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। ডোমেন কোডোমেন জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ইমেজ আর প্রি ইমেজ কি বুঝতে পারছেন? হ্যাঁ না স্যার। স্যার। আচ্ছা দেখেন তো, এই যে এফ অফ এ ইকুয়াল টু বি, এখানে এ আমার ইনপুট, বি আমার আউটপুট, এটা তো বুঝেন? জি স্যার। এফ অফ এ, আমি যদি এই ফাংশনের মধ্যে এ ইনপুট দিই আমার আউটপুট আসবে কি, বি। ঠিক আছে, এটাই বোঝায়। এই ইনপুটটাকে বলা হচ্ছে প্রি ইমেজ এবং আউটপুটটাকে বলা হচ্ছে ইমেজ। জাস্ট ইনপুট আউটপুটের আরেকটা নাম, আর কিছু না। বুঝতে পারছি? এ এর ইমেজ হচ্ছে বা এ এর আউটপুট হচ্ছে বি, অথবা বি এর ইনপুট হচ্ছে এ, অথবা বি এর প্রি ইমেজ হচ্ছে এ। ইনপুটের জায়গায় আমরা প্রি ইমেজ বলছি, আউটপুটের জায়গায় আমরা ইমেজ বলছি, আর কিছুই না। ঠিক আছে, রেঞ্জ, তারপরে রেঞ্জের জিনিসটা আমরা দেখবো, সমস্যা নেই। আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল দেখলে আমাদের এই যে 5টা ডেফিনেশন আছে ক্লিয়ার হয়ে যাবে। আমার দুইটা সেট আছে এ আর বি। এই যে এ সেট এটাকে বলা হয়ে থাকে ডোমেন, বি সেট এটাকে বলা হয়ে থাকে রেঞ্জ। মানে হচ্ছে আমার ইনপুট গুলো হবে এই সেটের যে কোনো একটা এলিমেন্ট, আউটপুট গুলো হবে এই সেটের যে কোনো একটা এলিমেন্ট। এ হচ্ছে আমার ডোমেন, বি হচ্ছে আমার কোডোমেন। এখানে আমার এফ দেওয়া আছে কি, অ্যাসাইনমেন্ট। আমরা ফাংশনকে একটা ফর্মুলা দিয়েও লিখতে পারি অথবা অ্যাসাইনমেন্ট দিয়েও লিখতে পারি। দেখেন 1 এর সাথে কার সম্পর্ক, সি এর সম্পর্ক, 2 এর সাথে এ এর সম্পর্ক, এবং 3 এর সাথে সি এর সম্পর্ক। এটা কি আমার একটা ফাংশন? জি স্যার, অবশ্যই ফাংশন। স্যার ফাংশন। এটা আমাদের একটা ফাংশন হবে। ঠিক আছে,
আচ্ছা এখন দেখেন তো এখানে বলা হচ্ছে ওয়ান এর ইমেজ কি, ওয়ান এর ইমেজ কি, ওয়ান এর ইমেজ কি হবে, সি ওয়ান এর ইমেজ হবে সি, তাই না? ওয়ান আমি যদি ইনপুট দিই আমি আউটপুট পাবো সি, এই জন্য ওয়ান এর ইমেজ হচ্ছে আমার সি। আবার জিজ্ঞেস করা হচ্ছে এর প্রি ইমেজ কি, মানে এর ইনপুট কি, এর ইনপুট কি, এর ইনপুট হচ্ছে 2। আমি যদি 2 ইনপুট দিই তাহলে এ পাবো, ওটাই আমার কাছে আসলে জানতে চাওয়া হয়েছে। ডোমেন, ডোমেন মানে কি, আমার এফ এর ইনপুট কি কি হতে পারে, এফ এর ইনপুট কি কি হতে পারে, 1 2 3 হতে পারে। 1 2 3 স্যার হ্যাঁ বলেন। স্যার তাহলে তো আমরা এই যে যদি ওয়ান এর ইয়াতে দেখি, আমি প্রথম এসওএম করছেন যে স্যার ডেফিনেশন, তাহলে তো আমি বলতে পারি এটা কোডোমেন, এটা তো রেঞ্জ না স্যার, কারণ আমি বি নেই। কোডোমেন সব থাকতে পারে কিন্তু রেঞ্জ তো সব থাকতে হবে স্যার, তাই না? আমি তো রেঞ্জে এখনো যাই নাই, আমি কি রেঞ্জে গেছি? স্যার আপনি তো বললেন যে বি সমান সমান রেঞ্জ, এজন্য আমি বললাম আর কি। বি রেঞ্জ বলেছিলাম, বি কোডোমেন হবে। হ্যাঁ বি সরি, এটা না কোডোমেন। স্যার আপনি রেঞ্জ বলেন নাই। কোডোমেনই বলছিলেন স্যার। কোডোমেনে বলছেন স্যার। হ্যাঁ স্যার কোডোমেনে বলছেন। তাই বেশি বুঝি একটু, যার কারণে এরকম বলছে। ইমেজ বলছেন আপনি স্যার, ইমেজ বলছেন। আচ্ছা সমস্যা নাই, বাদ দেন। হ্যাঁ আমরা সরি যাই। সরি, তাহলে ইমেজ বলছে বা আমি শুনতে পাই না, সরি। দেখেন আমরা কি বলছিলাম, এ হচ্ছে আমাদের ডোমেন ছিল, বি হচ্ছে আমাদের কোডোমেন ছিল, তাই না? আমরা দেখলাম ইমেজ প্রি ইমেজ দেখলাম, আমরা তারপরে ডোমেন দেখছিলাম। ডোমেন বললাম কি বললাম, ইনপুট কি কি হতে পারে, তাই না? তার সেটটা ইনপুট কি হতে পারে, এ সেট, আমরা এখানে 1 2 3 হতে পারে তাই আমরা লিখে দিচ্ছি। কোডোমেন আমার আউটপুট কি কি হতে পারে, বি সেটের এলিমেন্ট গুলো, বি সেটের এলিমেন্ট গুলো যেগুলো হচ্ছে এবিসি। দেখেন আমি বি সেটটাও লিখতে পারি অথবা এবিসিও লিখতে পারি। এখন আসে রেঞ্জে। হ্যাঁ রেঞ্জ জিনিসটা আসলে কি, কোডোমেন আর রেঞ্জের মধ্যে একটা সিমিলারিটি আছে আর একটা জাস্ট আলাদা। আলাদা জিনিসটা হচ্ছে এই যে দেখেন, 1 এর সাথে আবার সি এর সম্পর্ক আছে, 2 এর সাথে এ এর সম্পর্ক আছে, 3 এর সাথে আবার সি এর সম্পর্ক আছে। বি এর সাথে কি কারো সম্পর্ক আছে? না স্যার। না স্যার বি তো কারোর সাথে নাই। বি এর সাথে কারো সম্পর্ক নাই। তো আমার রেঞ্জে শুধুমাত্র সেই সব এলিমেন্ট গুলো থাকবে যার সাথে আমার ইনপুট গুলোর সম্পর্ক আছে, ইনপুট গুলো সম্পর্ক আছে। তাহলে কে কে থাকবে, এ এবং সি, এ আর সি থাকবে। বি এর সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নাই কোনো ইনপুটের, তাই আমার রেঞ্জের মধ্যে বি থাকবে না। শুধু পেয়ার যেগুলোর সাথে সম্পর্ক সেগুলো থাকবে। হ্যাঁ যেগুলোর সাথে সম্পর্ক ইনপুটের সাথে, ইনপুটের সাথে কোডোমেনে যে এলিমেন্ট গুলোর সম্পর্ক শুধুমাত্র সেগুলোই আমার রেঞ্জে থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আবার একটু বলেন। আচ্ছা দেখেন রেঞ্জের বিষয়টা কি, কোডোমেন আর ডোমেন এটা কি বুঝেছি আমরা? হ্যাঁ স্যার। জি স্যার। রেঞ্জের ব্যাপারটা হচ্ছে যে রেঞ্জে আমার সে সকল এলিমেন্টই থাকবে, কোডোমেনের সে সকল এলিমেন্টই থাকবে যার সাথে আমার ইনপুট গুলোর বা ডোমেন গুলোর সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকবে। দেখেন এই যে সম্পর্ক বা অ্যাসাইনমেন্ট গুলো আমার এখানে লিখা আছে, কি কি অ্যাসাইনমেন্ট আমার লিখা আছে, 1 এর সাথে সি এর অ্যাসাইনমেন্ট, 2 এর সাথে এ এর অ্যাসাইনমেন্ট, 3 এর সাথে আবার সি এর অ্যাসাইনমেন্ট আমার লিখা আছে। বি এর সাথে কি কারো সম্পর্ক আছে বা বি এর সাথে কি কারো অ্যাসাইনমেন্ট আছে? নাই স্যার। নাই। তাহলে এই জিনিসটা আমার রেঞ্জে থাকবে না, ঠিক আছে? এ আর সি এর সাথে যেহেতু সম্পর্ক আছে বা অ্যাসাইনমেন্ট আছে, আমি এ আর সি কে রেঞ্জে রাখবো। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমরা পরে এসেছি। পরেরটা হচ্ছে সাবসেট রিলেটেড। হ্যাঁ ইমেজ, সাবসেটের ইমেজ বের করা, এটা অনেক সহজ। সাবসেটের কনসেপ্টটা আশা করি সবার মনে আছে, যে আমাদের একটা যদি মেন সেট থাকে, এই যেমন ওখানে এ আমার যদি একটা সেট থাকে, এর মাঝের কিছু এলিমেন্ট নিয়ে আমি যদি আরেকটা সেট বানাই, সেটাকে আমরা কি তার সাবসেট বলতে পারবো, ঠিক আছে? এস কে আমি এ এর একটা সাবসেট বলতে পারবো, পারবো না? জি স্যার। ঠিক আছে দেখেন আমার এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, এ সেটের এলিমেন্ট কি কি, 1 2 3, বি সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি। আমার এখানে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে, 1 এর সাথে সি, 2 এর সাথে এ, 3 এর সাথে সি। আমার আরেকটা সেট দেওয়া আছে এস 1 এবং 3। এই যে 1 3 এটা কি আমার এ সেটের একটা সাবসেট না? জি স্যার সাবসেট। এটা একটা সাবসেট। আমার এখন এই সাবসেটের ইমেজ গুলো জানতে চাইছি, তাহলে এই সাবসেটের ইমেজ কে কে? সি। সি স্যার। দেখেন 1 এর জন্য আমার কি সি, সি এর জন্য আবার সি। তাহলে এটা এই সাবসেটটার পুরোটারই আমার ইমেজ কি হবে?
শুধু হবে সি। সি। বোঝা গেছে? জি স্যার। জিনিসটা কিন্তু কঠিন না, হ্যাঁ জিনিসটা সহজ। আচ্ছা, তাহলে আজকের আমরা মেন জিনিসটাই চলে আসি। আমরা এখন ফাংশনের কয়েকটা টাইপ দেখবো, হ্যাঁ এগুলোই কিন্তু মেন, এগুলোই ফাংশনের মেন টপিক এবং এগুলো থেকেই আমাদের সব কোশ্চেন আসবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। ফাংশনের কয়েকটা টাইপ দেখবো আমরা। সবচেয়ে প্রথমটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন। এটা একটা নাম আছে ইনজেক্টিভ, ঠিক আছে? তো যে কোনো একটা নামেই এটাকে ডাকা যায়, পরীক্ষাতে যে কোনো একটা নাম দিয়ে কোশ্চেন আসতে পারে, শুধু দুটাই নাম আমাদের জানতে হবে। দেখি ওয়ান টু ওয়ান ফাংশন বলতে আসলে কি বোঝায়। আমরা ফাংশনের একটা ডেফিনেশন দেখেছিলাম, কারো যদি মনে থাকে, যে আমরা একটা ইনপুটের জন্য দুইটা একটা আউটপুট কখনো ইনপুটের থাকবে জন্য না। যদি একটা আউটপুটই পাই তখন স্যার আমরা ওয়ান টু ওয়ান এই ফাংশন বলবো। হ্যাঁ আমি বলছি, আমি ফার্স্টে বলছি ফাংশনের ডেফিনেশনটা। ফাংশনের ডেফিনেশনটা কি? আমার একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট থাকবে না, ঠিক আছে? একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট থাকবে না, বাদ বাকি সবকিছু কি হবে? আমার ফাংশন হবে। এখন ফাংশনের একটা টাইপে চলে এসেছি আমরা, সেটা হচ্ছে কি আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন। ওয়ান টু ওয়ান ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশনের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের জন্য আমার আলাদা আলাদা আউটপুট থাকতে হবে, আলাদা আলাদা আউটপুট থাকতে হবে। কেমন? আমি যদি একটা এক্সাম্পল দেখি, আগের এক্সাম্পলটাই দেখেন। আমরা ওয়ান যদি ইনপুট দিই, আমার আউটপুট কি এসেছিল? সি। সি ইনপুট দিলেও আসছিল আমার কি? সি। এই জিনিসটা আমার ফাংশন হবে, কিন্তু এটা আমার ওয়ান টু ওয়ান ফাংশন হবে না। আমার এই যে 3 এর জন্য আলাদা আউটপুট আসার দরকার ছিল। আলাদা আউটপুট আসলে সেটাকে আমরা কি বলতাম? ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারতাম। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছি। আরেকটা দেখেন, আমাদের এখানে ফিগার দিয়ে বলা আছে ফার্স্টের সাথে ফার্স্ট এলিমেন্টের সম্পর্ক, সেকেন্ড এবং থার্ডটার সাথে এখানকার আমাদের সেকেন্ড এলিমেন্টের সম্পর্ক। এই পুরোটাই কিন্তু আমাদের ফাংশন, তাই না? পুরোটাই ফাংশন হবে। কিন্তু ওয়ান টু ওয়ান হওয়ার জন্য দেখেন প্রত্যেকটি এলিমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট থাকতে হবে, প্রত্যেকটি এলিমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট থাকতে হবে, ঠিক আছে? আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, দেখেন এখানে ফার্স্ট এক্সাম্পলটা আছে 1 2 3 এবং কোডোমেনে আছে আমার কি? ABC। অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে আমার 1 এর সাথে সি, 2 এর সাথে এ, 3 এর সাথে সি। এখন এটা কি আমার ওয়ান টু ওয়ান হবে? নো স্যার। না স্যার, না স্যার। আচ্ছা, কেন ওয়ান টু ওয়ান হবে না? আমাকে স্পেসিফিকলি বলতে হবে, হ্যাঁ আমাদের যখন বলবো আমরা 3 এর স্পেসিফিক সাথে সি আছে এবং 1 এর সাথেও সি আছে। হ্যাঁ স্যার। আমাদের স্পেসিফিকলি বলতে হবে কিভাবে, যে 1 এবং 3 এর জন্য আমাদের আউটপুটটা সেম। যেভাবে ইচ্ছা আমরা বলতে পারি কথাটা, ঠিক আছে? সমস্যা নেই, জাস্ট বুঝাতে পারলেই হলো যে 1 এবং 3 এর সাথে এই দেখেন অ্যাসাইনমেন্টটা সেম। এই জিনিসটা আসলে ওয়ান টু ওয়ান ফাংশনের জন্য একসেপ্টেড না। আমরা এখন একটা আরেক ধরনের এক্সাম্পল দেখি। এটা ছিল অ্যাসাইনমেন্ট রিলেটেড, আর একটা হচ্ছে ফর্মুলা রিলেটেড। আমরা দেখেছিলাম যে ফাংশনকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফার্স্টের পার্টটা দেখি, এই পার্টটুকু কি আমরা বুঝি যে জিনিসটা কি লিখে আছে? জি স্যার, পূর্ণ সংখ্যা। আমি ওটুক নাম পুরোটাই জানতে চাচ্ছি। এই যে জি কোলন জেড ইমপ্লাইজ জেড, এটাকে মনে হয় জি সাজ দ্যাট বলে, এরকম কিছু হ্যাঁ একটা। সাজ দ্যাট বলে, ঠিক আছে? কিন্তু পুরোটা আসলে বলতে কি বোঝায় দেখেন। এই যে জি, এই জিটা হচ্ছে আমার একটা ফাংশনের নাম, হ্যাঁ জি হচ্ছে আমার ফাংশনের নাম। ফাংশনটা সাজ দ্যাট জেড ইমপ্লাইজ জেড। স্যার এটা হচ্ছে প্রথমটা হবে স্যার ডোমেন, পরেরটা হবে কোডোমেন স্যার। আমাকে বলতে দেন, ঠিক আছে? আমাকে বলতে দেন। জি হচ্ছে আমার ফাংশনের নাম, হ্যাঁ ফাংশনের নাম। ফাংশন বলার সাথে সাথে আমরা তার ডোমেন কোডোমেন বলে দিই। ডোমেন কোডোমেন আমরা সবসময় বলে দিই, ঠিক আছে? বলে দেওয়া না থাকলে আপনাকে নিজ থেকে ধরে নিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়া থাকে। এখানে কি বলা দেওয়া আছে দেখেন, জেড ইমপ্লাইজ জেড। জেড কি আমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার? সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে আমার ডোমেন হবে পূর্ণ সংখ্যা, কোডোমেন হবে কি আমার পূর্ণ সংখ্যা। এই জিনিসটা দ্বারা আসলে এটাই বোঝে। আমরা আগে এ আর বি বলে দিচ্ছিলাম না, এখন এ আর বি না বলে দিয়ে আমার জেড এবং জেড বলে দিচ্ছি। জি স্যার। সবাই কি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি এই পার্টটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরের পার্টটা দেখি। এখন আমাদের এখানে ফাংশনের ফর্মুলাটা লেখা আছে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এটা দ্বারাই আসলে আমাদের ফাংশনটা বোঝায়, জি অফ এক্স ইকুয়াল টু ওয়াই। ওয়াই হচ্ছে আমাদের কি? আউটপুট। ওয়াই হচ্ছে আমাদের আউটপুট, ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স। আর এটার যে ফর্মুলাটা, এটা আমার এখানে লেখা 2x - 1।
এই এক্স হচ্ছে কি আমাদের ইনপুট। এই এক্স আমি কোথা থেকে পাবো? এই এক্স পাবো আমি এই প্রথম জেড থেকে, যেটা হচ্ছে আমার কি ডোমেন। আর ওয়াই আমার কোথা থেকে পাবো? ওয়াই পাবো এই জেড থেকে, সেকেন্ড জেড থেকে, যেটা হচ্ছে আমার কোডোমেন। সম্পর্কটা কি আমরা বুঝতে পেরেছি এখানে? আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা যে ওয়ান টু ওয়ান হবে কিনা বলেন তো। ওয়ান টু ওয়ান হবে, এটা আমরা দুই ভাবে প্রুফ করতে পারি। হ্যাঁ, একটা প্রুফ করার টেকনিক হচ্ছে আপনি কয়েকটা র্যান্ডম ভ্যালু নেবেন, ঠিক আছে? জেড কি পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যায় কয়েকটা র্যান্ডম ভ্যালু নেবেন, তারপর দেখাবেন যে এই র্যান্ডম ভ্যালুগুলোর জন্য ওয়াইরও ভ্যালুগুলো আলাদা আসছে। এটা হলে আমরা কি বলতে পারবো যে ফাংশনটা ওয়ান টু ওয়ান। আরেকটা হচ্ছে আমরা একটা থিওরিটিক্যাল ওয়েতে প্রুফ করতে পারি, এটাকে প্রুফ বাই কন্ট্রাডিকশনও বলা হয়। আমরা সামনে এগুলো দেখবো, সমস্যা নেই। দেখেন কি আছে, জি অফ এ ইকুয়াল টু জি অফ বি। এই যে জি অফ এ এটা হচ্ছে আমার কি আউটপুট, জি অফ বি এটা হচ্ছে আউটপুট, আর এ আর বি এগুলো হচ্ছে আমার কি ইনপুট। আমি এখানে বলছি কি যে দুইটা আউটপুট সেম হবে, দুইটা আউটপুট সেম হবে দুইটা ভিন্ন ইনপুটের জন্য। এই কথাটা কি সত্য? জি স্যার সত্য। দুইটা ইনপুটের জন্য দুইটা আউটপুট হবে। দুইটা আলাদা আউটপুটের জন্য কি আমার ইনপুট সেম, সরি দুইটা আলাদা ইনপুটের জন্য আমার আউটপুট কি সেম হবে? না স্যার। এখানে দেখেন ওই জিনিসটা কিন্তু লেখা আছে, দেখেন এ আর বি দুইটা আলাদা ইনপুট, দুইটা আলাদা ইনপুটের জন্য আমার আউটপুটটা সেম, এই কথাটা লেখা আছে না? জি স্যার। এখানে জিনিসটা লেখা আছে, এটা আমরা কি একটা মিথ্যা কথা লিখে রাখছি। হ্যাঁ, আমরা এখানে মিথ্যা কথা লিখে রাখছি, এই মিথ্যা কথা থেকে আমাদের আসলে প্রুফ করতে হবে যে মিথ্যা। হ্যাঁ বলেন। স্যার আমরা ইন্টারে আমাদের টিচার করাইছিল স্যার, ফার্স্টে এরকম মেথড অফ কন্ট্রাডিকশন, ফার্স্টে কিছু অ্যাসিউম করব, তারপরে পরে লজিক দিয়ে সেটাকে ভুল প্রমাণ করে আমরা আসলে এক এক ফাংশন এটা করতাম স্যার। হ্যাঁ, ওই জিনিসটার মতো ওইটাই তো করতেছে। দেখেন কি বললাম, আমরা একটা মিথ্যা কথা বললাম, তারপর আমাদের কি করতে হবে, মিথ্যা কথাটাকে, আমি যে একটা মিথ্যা কথা বলেছি এই জিনিসটা প্রুফ করতে হবে। ঠিক আছে, আমরা মিথ্যা কথাটা কি বলেছি, যে দুইটা আলাদা ইনপুটের জন্য আমাদের আউটপুট দুইটা সেম আসে। ঠিক আছে, আমরা এটা একটা মিথ্যা কথা বলেছি। এখন আমাদের মিথ্যা কথাটাকে প্রুফ করবো কিভাবে? আমরা যে আমি যে দুইটা আলাদা ইনপুট নিছিলাম, ইনপুট দুটো আসলে সেম ইনপুট ছিল, এই জিনিসটাই প্রুফ করতে হবে। তো দেখেন এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, 2x - 1 যে আমরা লিখলাম কি 2a - 1, আর b এর জন্য লিখলাম 2b - 1। এটা জাস্ট অনেক সহজ একটা ম্যাথ, এখানে সহজ ম্যাথে দেখেন a = b চলে আসে। ঠিক আছে, a আর b দুটো আলাদা আমরা ধরেছিলাম, পরে দেখছি আমরা a আর b আসলে সেম দিচ্ছি। এটা বুঝে গেছে? অনেক সহজ এবং সিম্পল একটা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাই, সেটা হচ্ছে ওয়ান টু ফাংশন। ওয়ান টু ফাংশনটাও অনেক সুন্দর একটা জিনিস, আমরা জাস্ট আগে একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটাতে দেখেন আমাদের কোডোমেন কি ছিল, এবিসি, রেঞ্জ ছিল কি এসি। কোডোমেন আর রেঞ্জ কি আমাদের সেম ছিল? না স্যার। না স্যার। কোডোমেন আর রেঞ্জ সেম ছিল না, কিন্তু কোডোমেন আর রেঞ্জ তো সেম হতেও পারে, তাই না? আমার যদি এখানে সি এর জায়গায় বি থাকতো, জি স্যার। জি স্যার, তাহলে সেম হবে। যদি দুইটা সেম হয়ে যায়, কোডোমেন এবং রেঞ্জ সেম হয়ে যায়, তখন আমরা সেটাকে ওয়ান টু ফাংশন বলতে পারি। তখন সেটাকে আমরা কি বলতে পারি, এই যে ওয়ান টু ফাংশন বলতে পারি। ঠিক আছে, আমাদের কোডোমেনের সবগুলো এলিমেন্টের সাথেই যদি ইনপুটের সম্পর্ক থাকে, তখন সেটাকে কি বলা হবে, ওয়ান টু ফাংশন বলা হবে। ওয়ান টু ফাংশন আরেকটা নাম হচ্ছে সারজেক্টিভ। ঠিক আছে, আগেরটা ছিল ইনজেক্টিভ, এটা হচ্ছে সারজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে দেখেন আমাদের সম্পর্কগুলো কি দেওয়া আছে, 1 2 3 এবং এবিসি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে আমার কোডোমেন। এখানে আমার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্ট গুলো থেকে আমাদের রেঞ্জটা বের করতে হবে। এখানে আমার রেঞ্জ কি, এসি স্যার। এ এন্ড সি। এ এন্ড সি, তাহলে এ সি রেঞ্জ, আর আমার কোডোমেন কি এবিসি। আমার দুটো কি সেম? দুটো সেম না, সেম না হলে আমরা কি বলবো, এই জিনিসটা আমার ওয়ান টু ফাংশন না। বুঝা গেছে? জি স্যার। নেই স্যার। এই কথাটা আমরা আমাদের নিজেদের মতো লিখতে পারি। হ্যাঁ, যখন সেম হবে না, আপনি নিজেদের মতো লিখতে পারেন। আপনি লিখতে পারেন যে কোডোমেন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এসি, তাই আমি বলছি এটা কি আমার ওয়ান টু হবে না। অথবা আপনি লিখতে পারেন যে এই যে বি এলিমেন্টটা, এটা আমার রেঞ্জে নাই, তাই সেটা আমার
হবে না, অন টু ফাংশন হবে না, বা এখানে যেভাবে লেখা আছে আপনি জাস্ট স্পেসিফিকলি যদি বোঝাতে পারেন কেন হচ্ছে না তাহলেই হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। আমরা এই যে আবার মডের এক্সাম্পলটাই চলে আসলাম। আমরা মডের এক্সাম্পলটা যেটা দেখেছিলাম এক্সাম্পলটাই, এখান থেকে বলেন তো এই জিনিসটা আমার অন টু ফাংশন হবে কিনা। স্যার মডের ভিতরে এক্স সম্বলিত রাশি থাকলে ওটা ওয়ান টু ফাংশন হয় না। এক্স কি হবে? এক্স আমার যে কোনো একটা ডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট হতে পারে। ডোমেন কি আমার এ, ডোমেন হচ্ছে আমার এ। এই যে দেখেন এইচ ডিফাইন বা এইচ সাচ দ্যাট এ ইমপ্লাইজ বি, এ হচ্ছে আমার ডোমেন, বি হচ্ছে আমার কোডোমেন। তাহলে এক্স এটা তো আমার ইনপুট, তাই না? এক্স আমার এই যে 10টা ভ্যালু আছে 0 থেকে 9, যে কোনোটা হতে পারে। আর রেঞ্জ কি হবে? এই তিনটার মধ্যে হতে পারে। দেখেন আমার রেঞ্জ কি কি আসে, রেঞ্জে কি কি ভ্যালু আসে দেখেন তো সবাই। জি স্যার, এটা 1 to 1 ফাংশন। এটা ওয়ান টু ওয়ান হবে। আচ্ছা, তার আগে দেখি আমরা মডের আউটপুট গুলো আমরা বের করতে পারি কিনা। সবাই চ্যাটে কি করছে? অ্যাটেন্ডেন্স দিচ্ছে। চ্যাটে আমি অ্যাটেন্ডেন্স নিই না কখনো, হ্যাঁ, জুমের চ্যাটে কখনো অ্যাটেন্ডেন্স আমি নিই না। জুমের চ্যাটে আইডি দিয়ে আসলে লাভ নেই। আচ্ছা, আমরা ক্লাসে আসি। দেখেন এই যে 9, আমরা যদি এক্স এর জায়গায় 9 বসাই, 9 mod 3 কত আসে আমার? 0 স্যার। 0 0 আসে। 8 mod 3 কি আসে? স্যার 2 2 স্যার। 8 mod 3 আসে আমার 2। সবাই কি বুঝি আমরা? জি স্যার। 7 mod 3 কি আসে? 1 স্যার। 1 আসে। 6 mod 3 কি আসে? 0 5 2 4 1 1 স্যার। 3 0 0 আবার 2 এর জন্য স্যার 1 2 স্যার 1। ও স্যার 2, হ্যাঁ 2 হবে। স্যার 2 হবে। 1 এর জন্য 1 স্যার 1 এর জন্য 1 আর 0 তো 0। 0 এর জন্য 0। ঠিক আছে, তো দেখেন আমাদের যে আউটপুট গুলো আসলো কি আসলো? 0 1 2, 0 1 2 আসলো। আমার কোডোমেন দেওয়া আছে কি 0 1 2। আমার রেঞ্জ কি আসলো? 0 1 2। 0 1 তাহলে আমি কি বলতে পারি? এটা আমার একটা on to ওয়ান টু function। ফাংশন হবে। দেখেন সবাই আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, আমরা এখন একটু কয়েকটা ফিগার থেকে দেখি আমরা জিনিসগুলো বুঝতে পারি কিনা। ওয়ান টু আর ওয়ান টু ওয়ান ফাংশন চেক করার আগে আমাদের সবসময় চেক করতে হবে কি আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে বা আমার যে সম্পর্কটা দেওয়া আছে এটা আমার ফাংশন কিনা। সব ক্ষেত্রে ফার্স্টে এই এক্সাম্পলটা দেখি, এটা কি আমার ফাংশন? জি স্যার ফাংশন। এটা আমার একটা ফাংশন। তারপর আমি চেক করবো এটা কি আমার ওয়ান টু ওয়ান ফাংশন? না স্যার। এটা আমার ওয়ান টু ওয়ান ফাংশন না? জি স্যার। দেখেন সবাই ভালো করে, হ্যাঁ, কারণ মনে হচ্ছে যেটা ওয়ান টু ওয়ান হবে না। 1 to 1 হবে। সবাই কি শিওর যে জিনিসটা ওয়ান টু ওয়ান হবে? জি স্যার 1 না স্যার। হ্যাঁ, এটা ওয়ান টু ওয়ান হবে। এটা কি ওয়ান টু ফাংশন হবে? না স্যার। বাকিটা সবাই দেখেন, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে ক্লিয়ার হয়ে যাবে, আজকে ক্লিয়ার করতে হবে। 1 to 1 হবে, বাট 1 to হবে না। ওয়ান টু হবে না কেন? ওয়ান টু হবে না? স্যার 2 তো ফাঁকা আছে, মানে ওইটাকার রেঞ্জে নাই। টু আমার কোডোমেনে আছে কিন্তু আমার টু আমার রেঞ্জে নাই। পিএমএস নাই আর কি। হ্যাঁ, এই জন্য এটা কি হবে আমার ওয়ান টু ওয়ান হলেও ওয়ান টু হবে না। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছে কিনা বলেন? আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটা কি আমার ফাংশন? জি স্যার ফাংশন। এটা আমার ফাংশন। এটা কি আমার ওয়ান টু ওয়ান ফাংশন? না স্যার 1 to 1 ফাংশন না। 1 to 1 না। on to ওয়ান টু হবে। ওয়ান টু ওয়ান কেন হবে না? স্যার 2 এর জন্য স্যার দুইটা প্রিইমেজ আছে। টু এর জন্য আমার দুইটা প্রি ইমেজ আছে, এ আর ডি দুইটা ইনপুটের জন্য আমার সেম আউটপুট আসে। ঠিক আছে, যেভাবে ইচ্ছা আমরা বলতে পারি কথাটা, সমস্যা নেই। থার্ডটার ক্ষেত্রে থার্ডটা কি ফাংশন? জি স্যার ফাংশন। আমাদের ফাংশন। আচ্ছা, এটা কি আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন? জি স্যার 1 to 1 ফাংশন। জি স্যার, হ্যাঁ এটা স্যার 1 to 1 ওয়ান টু ওয়ান ফাংশন। আচ্ছা, এটা কি আমার ওয়ান টু ফাংশন? জি স্যার। জি স্যার 1 to ফাংশন। এটা আমাদের ওয়ান টু ফাংশনও হবে। পরেরটা
চার নাম্বারটা কি আমাদের ফাংশন? জি স্যার ফাংশন। 4 নাম্বারটা আমাদের ফাংশন। এটা কি আমাদের 1-to-1 ফাংশন? না স্যার। No, sir. কারণ 2 এর জন্য দুইটা প্রিমিস আছে। ঠিক আছে, এটা কি আমাদের 1-to ফাংশন? জি না স্যার, No, sir. 4 এর জন্য কোনো না প্রিমিস স্যার 4 এর জন্য প্রিমিস নেই। সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? সবাই কি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। লাস্ট রেটটার জন্য কি হবে? স্যার এটা ফাংশন নেই না তো? ফাংশন না স্যার। কেন ফাংশন না? স্যার এর জন্য দুইটা আউটপুট। হ্যাঁ স্যার দুইটা আউটপুট এর আছে। রেসপেক্টে আমি দুইটা আউটপুট পাচ্ছি। এর রেসপেক্টে আমরা দুইটা আউটপুট পাচ্ছি, এই জন্য আমাদের এটা কি হবে? ফাংশনে হবে না। ফাংশন না হলে আমার 1-to-1 বা 1-to কিছুই চেক করার আর দরকার নেই। জিনিসটা কি সবাই ক্লিয়ার? আমরা জি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটাই কিন্তু আমাদের মেন জিনিস। হ্যাঁ, এটার উপর বেস করে কিন্তু আমাদের সামনে অনেকগুলো জিনিস আসবে, আমরা ওই জিনিসগুলো দেখি। আমরা কয়েকটা ছোটখাটো ফাংশন দেখি, ফাংশনের কয়েকটা প্রপার্টিজ দেখি। দুইটা ফাংশনকে আমরা যোগ এবং গুণ করতে পারি চাইলে। দুইটা ফাংশনকে আমরা চাইলে যোগ এবং গুণ করতে পারি। তাদের একটা শর্ত আছে। শর্তটা কি? তাদের ডোমেন এবং কোডোমেন সেম হতে হবে। দুইটা ফাংশন যদি থাকে এবং দুইটা ফাংশনকে আমরা যোগ করতে চাই বা গুণ করতে চাই, তাদের ডোমেন এবং কোডোমেন সেম হতে হবে। বোঝা গেছে? ডোমেন এবং কোডোমেনের নাম্বার নাকি কোডোমেনের মানে ভ্যালুগুলো সেম হতে হবে? কোডোমেনটাই সেম হতে হবে, পুরো সেটটাই সেম হতে হবে। বুঝা গেছে? মনে করেন আপনার ফার্স্ট ফাংশনের কোডোমেন হচ্ছে 1 2 3 হতে পারে না, এবং সেকেন্ড ফাংশনের কোডোমেন হচ্ছে ABC, তখন তো আপনি ওই দুটো যোগ করতে পারেন না। বুঝা গেছে? দুইটাই সেম হতে হবে। ওটাও যদি 1 2 3 হয়, এটাও আমাকে 1 2 3 হতে হবে। ঠিক আছে, তখনই শুধুমাত্র আমি দুইটা ফাংশনকে যোগ অথবা গুণ করতে পারবো। নিচে এক্সাম্পল আছে, দেখেন এই জিনিসটা কিন্তু অনেক সহজ, ছোটবেলায় করছেন এগুলো। দেখেন একটা ফাংশন আছে কি x-1 আর একটা আছে x³ + 1। এখন ওই দুটোকে যদি যোগ করি কি আসবে? x³ + x আসবে না, +1 - 1 কেটে যাবে না? আর গুণ করলে কি হবে? গুণ করলে যেরকম নর্মাল গুণ, x³ এর সাথে একবার x গুণ, x³ এর সাথে একবার -1 এর গুণ, আবার 1 এর সাথে x এর গুণ, আবার 1 এর সাথে -1 এর গুণ। এই জিনিসটা কঠিন কিছু না, এগুলো জাস্ট ছোটখাটো খুবই সহজ জিনিস। এখন পরেরটাই যাই আমরা। এটা একটু খুব মজার জিনিস। হ্যাঁ, এটা একটু খুব মজার জিনিস, সবাই একটু ভালো করে খেয়াল করেন। ইজি এবং অনেক মজার, ফিউচারে ওই জিনিসটা লাগে। এটা হলো ফ্লোর এবং সিলিং। ফ্লোর আর সিলিং বলতে কি বোঝায় নরমালি ইংলিশে ভাষায়? স্যার ফ্লোর মানে নিচে তলা আর সিলিং মানে উপরে না? হ্যাঁ, ফ্লোর মানে হচ্ছে আমাদের পায়ের নিচে যেটা আছে মাটি, এবং সিলিং মানে হচ্ছে ছাদ, তাই না? এটাই তো স্বাভাবিক না? এটাই বোঝায়। তো এই জিনিসটা আসলে আমাদের একটা ভগ্নাংশ নাম্বার গুলোর ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, ভগ্নাংশ বা রিয়েল নাম্বার এগুলোর ক্ষেত্রে কাজে লাগে। মনে করেন 2.5 আমি 2.5 কে আমি 2.5 রাখতে চাচ্ছি না, এটাকে আমি একটা পূর্ণ সংখ্যায় চেঞ্জ করতে চাচ্ছি। পূর্ণ সংখ্যাটা কি করবো তাহলে? 2.5 কে অনেকে না না ওভাবে না, আমরা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এটা কি কনভার্ট করবো, আমরা কোনো ভগ্নাংশ আকারেও লিখবো না। হ্যাঁ, 2.5 কে হ্যাঁ 2 অথবা 3। দেখেন আমরা কি করি নরমালি, 2.5 এর থেকে যদি বড় থাকে কোন একটা নাম্বার, যদি 0.5 এর থেকে বেশি হয়, তাহলে আমরা তার পরের নাম্বারটা ধরে নিই না? জি স্যার। নরমালি ধরে নিই না? মনে করেন আপনার 5.9 আছে কারো কাছে, তাহলে পূর্ণ সংখ্যাই লিখি, 6 করে ফেলি, এরকম করি না আমরা জিনিসগুলোকে? জি স্যার। মানে রাউন্ড নাম্বার স্যার। রাউন্ড করে ফেলা, এটাকে রাউন্ড করে ফেলা বলে। আবার যদি 6.1 থাকে, আমরা ওটাকে রাউন্ড করে কি করি? 6 বানাই ফেলি, করি না? জাস্ট আমরা একটা যেন পূর্ণ সংখ্যায় থাকে, জিনিসটা সহজ হয়। এই জিনিসটা কিন্তু আমাদের ফিউচারে কিন্তু কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে। তো এটা করার জন্য আমাদের দুইটা ফাংশন আছে, ফ্লোর এবং সিলিং ফাংশন। ফ্লোর কি করে? আমাদের যে ভগ্নাংশ নাম্বারটা থাকে তার ঠিক নিচের পূর্ণ সংখ্যাটা দেয়, এবং সিলিং ফাংশন কি করে? ঠিক উপরের পূর্ণ সংখ্যাটা দেয়। মনে করেন আপনার আছে 5.5, 5.5 এর ঠিক উপরের পূর্ণ সংখ্যাটা কি? 6 না? 5.5 এর ঠিক উপরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 6। তো আমি যদি সিলিং ফাংশন বের করি, 5.5 এর সিলিং ফাংশন বের করি, আমার আউটপুট কি আসবে? 6।
আবার 5.5 এর আমি যদি ফ্লোর ফাংশন বের করি তাহলে আউটপুট কি আসবে 5, আউটপুট আসবে আমার 5। কেন 5.5 এর ঠিক নিচের পূর্ণ সংখ্যা কি 5। জিনিসটা কি বুঝতে পারছেন? না স্যার আবার ভালো হতো। আচ্ছা আপনি বলেন আমাকে, মনে করেন আমার 3.6 আছে, হ্যাঁ 3.6 একটা নাম্বার, এটা ঠিক উপরের পূর্ণ সংখ্যাটা কি 4 4 না? হ্যাঁ 4। এই যে সিলিং ফাংশন দিয়ে আমি কিন্তু এই 4টা পেতে পারি, ঠিক আছে, সিলিং ফাংশন দিয়ে 4টা পেতে পারি। আবার 3.4 বা 3.6 এর ফ্লোর ভ্যালু কি, মানে ফ্লোর ভ্যালু বলতে নিচের পূর্ণ সংখ্যাটা কি 2 স্যার 3 হবে স্যার। 3 আছে না মাঝখানে একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ ঠিক নিচের পূর্ণ সংখ্যাটা 2 কিন্তু না, হ্যাঁ 2 কিন্তু এক ঘর আরো নিচে হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তখন 3 থাকবে তখন না? হ্যাঁ 3 পয়েন্ট সামথিং আছে না, সামথিংটা কেটে দিবেন আর কি, আপনি 3 থাকবে। স্যার যদি 3.3 অথবা 3.4 থাকতো তাও 3 হবে, কি হয় 3 হবে। 3 হবে। মনে করেন আমি বললাম আপনার আছে 5 3, থাকলে 4 হয় না স্যার? এটা আসলে বললাম তো দশমিকের কত উপরে আছে বা কত নিচে আছে ম্যাটার করে না। আমি কয়েকটা এক্সাম্পল বলি, শুনেন তাহলে বুঝতে পারবেন। মনে করেন আমার আছে 3.001, 3.001, এটা একদম 3 না, এটা তো একদম 3 এর কাছাকাছি, একদম কাছাকাছি না? জি স্যার। এটা যদি আমরা ফ্লোর বের করি তাহলে কি আসবে আমার 3 আসবে। কিন্তু আমি যদি 3.001 এর সিলিং বের করি তাহলে আমার কিন্তু 4 চলে আসবে, ঠিক উপরের পূর্ণ সংখ্যাটা। বুঝা গেছে? সে যতই 3 এর কাছেও ম্যাটার করে না, জি স্যার। ঠিক আছে। আমার যদি থাকে 7.999, হ্যাঁ মনে করেন 7.999 আছে, এটা তো 8 ঘুরে ফিরে, তাই না? কিন্তু এটাকে আমরা যদি ফ্লোর বের করি 7.999 এর যদি আমি ফ্লোর বের করি আমার কি আসবে 7 আসবে। 7 বুঝা গেছে? জি স্যার। জিনিসটা কিন্তু আসলে মজা, ফিউচারে দেখবেন কাজ দেয়। হ্যাঁ আমরা যখন প্রোগ্রামিং করবো, প্রোগ্রামিং নিয়ে, তখন আমরা দেখবো এই জিনিসটা আমরা প্রোগ্রামে কিভাবে ইমপ্লিমেন্ট করবো। তারপর দেখি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সবাই চিনি আশা করি। যদি কোনো একটা নাম্বারে ফ্যাক্টোরিয়াল বের করতে বলে আমরা 1 থেকে ওই নাম্বার পর্যন্ত গুণ করে দিই, তাই না? 1 থেকে ওই নাম্বার পর্যন্ত গুণ করে দিই, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল জিনিসটা চলে আসে। এটাও আমাদের একটা কি ফাংশন। আমরা আরো কিছু ফাংশন দেখি, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। এগুলো খুব সহজ জিনিস। ইনক্রিজিং মানে কি বাড়া, এবং ডিক্রিজিং মানে কি কমা, তাই না? এটাই বুঝে না? ইনক্রিজিং মানে বাড়া, ডিক্রিজিং মানে কমা। তবে নামগুলো তো বুঝলি, নামগুলো বুঝলেই হবে, নামগুলোর সাথে ফাংশনগুলো রিলেটেড। দেখেন ইনক্রিজিং মানে হচ্ছে আমার ইনপুট গুলো যদি আস্তে আস্তে বাড়তে থাকে, আমার আউটপুটে সেই হিসেবে বাড়তে থাকে। কেমন? যদি মনে করেন স্কোয়ার ফাংশনটা, হ্যাঁ স্কোয়ার ফাংশনটা চিন্তা করেন, আমি যদি ইনপুট দিই 1, আউটপুট কি আসবে 1, ইনপুট দিই 2, আউটপুট আসবে 4, ইনপুট দিই 3, আউটপুট আসবে 9, 4 দিলে আসবে 16। দেখেন ইনপুট আস্তে আস্তে বড় হচ্ছে, আউটপুটটা আস্তে আস্তে বড় হচ্ছে না? আউটপুট কি আস্তে আস্তে বড় হচ্ছে কিনা? এই জিনিসটাকে বলা হয়ে থাকে ইনক্রিজিং। হ্যাঁ এই জিনিসটাকে বলা হয়ে থাকে ইনক্রিজিং। কিন্তু আমাদের যদি একটা ফাংশন থাকতো যে আমার ইনপুট বাড়ছে কিন্তু আউটপুটটা কমছে, তখন কি হতো? সেটা হয়ে যেত ডিক্রিজ। মনে করেন আর ফাংশন আছে 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স, তাহলে আমি 1 ইনপুট দিলে আউটপুট কি আসবে 99 99, 2 ইনপুট দিলে কি আসবে 98 98, 3 ইনপুট দিলে 97 আমার ইনপুটটা বাড়ছে কিন্তু আউটপুটটা কমছে না? জি স্যার। এটাই হচ্ছে আমার ডিক্রিজিং ফাংশন। আমার ইনপুট বাড়ার সাথে সাথে যদি আউটপুট কমতে থাকে সেটাই হচ্ছে আমার ডিক্রিজিং ফাংশন। এগুলো কঠিন কিছু না। এই ফাংশনটা দেখেন তো, এই ফাংশন দেখে কি মনে হয় এটা ইনক্রিজিং কিনা? ডিক্রিজিং জি স্যার। ইনক্রিজিং কি ডিক্রিজিং? স্যার ডিক্রিজিং। ডিক্রিজিং ডিক্রিজিং হবে স্যার। দেখেন কয়েকটা ভ্যালু বসায় দেখেন, 1 বসালে কি আসে? 1 বসালে 1 আসে, 1 আসে, 2 বসালে 3, 2 বসালে আসে 3, 3 বসালে কি আসে 6, 5 5 আসে। তো আসবে 4 স্যার আসবে। ইনক্রিজিং এটা ইনক্রিজ।
এটা ইনক্রিজ হচ্ছে, আমার ইনপুট বাড়ার সাথে সাথে আউটপুটটাও বাড়ছে, তাই এটা আমার কি হবে, ইনক্রিজিং হবে। আচ্ছা, ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং এই দুইটা টার্মে একটু আছে, ডিফারেন্স আছে, এটা জাস্ট ছোটখাটো, হ্যাঁ, কমন সেন্সের মতো, এটা পড়াশোনায় লাগে না। আমি মনে করেন ইনক্রিজিং অর্ডার বলতে কি বোঝায়, মনে করেন 1 2 3 4 5 মানে ছোট থেকে বড় হচ্ছে, এটাই বোঝায় না? কিন্তু এই যে ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং এর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো ইনক্রিজিং অর্ডারে আমরা কিন্তু ইকুয়াল জিনিসটাও একসেপ্ট করি। যেমন মনে করেন অর্ডারটা 1 2 3 4 না হয়, যদি হতো 1 2 তারপরেরটাও 2 তারপরেরটাও 2 তারপরে আসলো 3 তারপরে আসলো 4 তারপরে 5, এই জিনিসটাকেও কিন্তু ইনক্রিজিং অর্ডার বলা হয়। বুঝা গেছে? এই জিনিসটাকে ইনক্রিজিং অর্ডার বলা হয়। আচ্ছা, সমান নাম্বার থাকতে পারে, ছোট নাম্বার না থাকলেই হলো, হ্যাঁ, যেতে যেতে হঠাৎ করে ছোট নাম্বার না আসলেই হলো, কিন্তু সমান নাম্বার থাকতে পারে। কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকসেপ্টেড। স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে সবসময় পরের নাম্বারটা আগের নাম্বারের থেকে কি হবে, বড়ই হবে। বুঝতে পারছেন ইনক্রিজিং এর স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ডিফারেন্সটা? জি স্যার। ঠিক আছে, ইনক্রিজিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে মাঝে কয়েকটা ইকুয়াল নাম্বারও থাকতে পারে। 1 2 মনে করেন 3 আছে দুইবার, 1 2 3 3, তারপর আবার আছে 4 5, আবার মাঝে কিছু নাম্বার নাই, তারপর আবার শুরু হলো 10, তারপর 12, এভাবে শুরু হলো, নাম্বার বড় হচ্ছে কিন্তু মাঝে কয়েকটা নাম্বার আছে ইকুয়াল। এই জিনিসটাকেও কিন্তু ইনক্রিজিং অর্ডার বলা হয়, কিন্তু এটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা যাবে না। স্ট্রিক্টলি ইনক্রিজিং এর নিয়মটা কি, সবসময় পরের নাম্বারটা আগের নাম্বারের থেকে বড় হবে। আচ্ছা, এখানে আমাদের একটা নোট দেওয়া আছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং এন্ড স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশনস আর 1 to 1। কেউ বলতে পারবেন কেন? স্যার কারণ প্রত্যেকটা মানের জন্য যেহেতু আর কি আমার বাড়তেই আছে, তার মানে এক একটা ইনপুটের জন্য আমি এক একটা আউটপুট পাচ্ছি, না হলে তো ভাই স্যার মানে দুইটা সেম আসতো, সেম তো আসতেছে না। সেম কখনো তো আসতে পারবে না, মানে ইনক্রিজিং হতেই থাকবে আর কি, নতুন নতুন আমি নাম্বার পেতেই থাকবে, এই জন্য জিনিসটা 1 to 1 হবে। বুঝতে পারছেন কি সবাই এই জিনিসটা? আমরা জি স্যার। আচ্ছা, আমরা পরের জিনিসে চলে যাই। বাইজেক্টিভ এটা নতুন কিছু না, জাস্ট হচ্ছে দুইটা কম্বিনেশন। দেখেন বাইজেক্টিভ কখন বলা যাবে, যখন আমার একটা ফাংশন 1 to 1 এবং 1 to দুটাই হবে। ঠিক আছে, আমরা একটা ফাংশন পেলে ফার্স্টে চেক করবো ওটা ফাংশন কিনা, তারপর চেক করবো 1 to 1 কিনা এবং 1 to কিনা। যদি 1 to 1 এবং 1 to দুটাই হয় তাহলে আমরা সেটাকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারবো। তখন আমরা সেটাকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারবো। আমরা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন আমার এই জিনিসটা দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে, তাহলে ফার্স্ট আমার কি বের করতে হবে, এটা আমার ফাংশন কিনা। এটা কি আমার ফাংশন? জি স্যার ফাংশন। এটা আমার ফাংশন। এটা কি আমার 1 to 1 ফাংশন? জি স্যার 1 to 1 ফাংশন। এটা আমার 1 to 1 ফাংশন। এটা কি আমার 1 to ফাংশন? জি স্যার 1 to ফাংশন। এটা আমার 1 to ফাংশন। তাহলে আমরা কি বলতে পারবো, এই জিনিসটা আমার একটা বাইজেক্টিভ ফাংশন। বাইজেকশন। ঠিক আছে, এটা আমার একটা বাইজেক্টিভ ফাংশন, বাই জিনিসটা একটা বাইজেকশন। ঠিক আছে, বলা যায়। আমরা কি সবাই বুঝতে পারছি জিনিসটা? স্যার এক মিনিট স্যার, ওয়ান ফাংশনের ডেফিনেশনটা স্যার আমি বুঝতে পারি না আসলে, নেটের জন্য আর কি। 1 to ফাংশনের না 1 to 1 ফাংশনের কোনটা? 1 to 1 না স্যার, ওয়ান্ট ফাংশন না, 1 to 1 to, হ্যাঁ 1 to না, এটা 1 to ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে আমাদের রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়ে যায়, রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়ে যায় তাহলে আমরা সেটাকে 1 to ফাংশন বলতে পারি। এখানে রেঞ্জ কি আমার দেখেন তো, এবিসি না, আমার কোডোমেনও দেওয়া আছে এবিসি, এর জন্য আসলে জিনিসটা কি হবে, আমার বাইজেক্টিভ ফাংশন হবে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে নোট লিখে আছে, এটা আমি পরে দেখাই দিচ্ছি। আমরা আগে আরেকটা এক্সাম্পল দেখি। আমার এখানে হোল নাম্বার দেওয়া আছে, হোল নাম্বার আসলে পূর্ণ সংখ্যায় হোল নাম্বার আলাদাভাবে লিখেছে, জি সাচ দ্যাট ডাব্লিউ ইমপ্লাইজ ডাব্লিউ। এই ডাব্লিউটা হচ্ছে আমার কি ডোমেন, পরে ডাব্লিউটা হচ্ছে আমার কোডোমেন, জি হচ্ছে আমার ফাংশনের নাম। ফাংশনের ফর্মুলা কি দেওয়া আছে, n/2, পাশে লিখে আছে আমার কি ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন মানে কি, ফ্লোর ফাংশনের কাজটা কি, নিচের ভ্যালুটা নিচের পূর্ণ সংখ্যাটা, তাই না, নিচের পূর্ণ সংখ্যা। দেখেন
আমি যদি ইনপুট দিই এখন 0 ইনপুট দিলে আউটপুট কি আসবে 0/2 আসে আমার 0। 1 দিলে কি আসে 1/2 কি আসে 0.5। 0.5 এর ফ্লোর ফাংশন কি 0 0.5 এর ফ্লোর ফাংশন 0। তারপর আসে 2/2 আসে আমার 1 এর কি আর ফ্লোর ফাংশন করা লাগবে তারপর আসে 3/2 কি আসে 1.5। 1.5 এর ফ্লোর ফাংশন কি 2 স্যার স্যার 1 ফ্লোর ফাংশন নিচেরটা, হ্যাঁ মাথার একটা ফ্লোর মানে নিচেরটা। 1.5 এর ফ্লোর ফাংশন হচ্ছে 1। আমার যদি 5 থাকে কি হবে 5/2 কি আসবে 1 হবে স্যার 1 2 হবে 2 2 হবে স্যার 2 5/2 এর জন্য আসে আমার কি 2.5। 2.5 এর ফ্লোর ফাংশন করলে আসবে 2 হবে স্যার। আমার যদি 7 থাকে তাহলে কি হবে স্যার 4 হবে ফ্লোর, সরি 3 হবে ফ্লোর ফাংশন। 3 হবে। 7 কে 2 দ্বারা ভাগ করলে আসে 3.5, তার ফ্লোর ফাংশন হচ্ছে কি 3। ঠিক হবে। সবাই কি ক্লিয়ার ফ্লোর ফাংশনের ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা এখন দেখেন আমাদের ডোমেন কোডোমেন দেওয়া আছে, রেঞ্জটাও আমরা বের করতে পেলাম। এখন আমাদের বলেন যে জি আমার ফাংশন কিনা। ফার্স্টে জি আমার ফাংশন, জি অবশ্যই আমাদের একটা ফাংশন। তারপরে জি আমার 1-to-1 ফাংশন, জি কি আমার 1-to-1 ফাংশন? একের জন্য নো স্যার। নো স্যার 1 to 1 এটা। জি আমাদের 1-to-1 ফাংশন না। কেন 1-to-1 ফাংশন না? স্যার জি এর যে প্রি ইমেজ এটা দুইটা আর কি, শূন্যর প্রি ইমেজ দুইটা। শূন্যর প্রিএমএস দুইটা, হ্যাঁ। এখানে আমার অনেকগুলো কেসে এই জিনিসটা আসবে যে 0 আর 1 এর জন্য আসবে 0, 2 এবং 3 এর জন্য আসবে 1। এভাবে দেখবেন সবগুলোর জন্য দুইটা ইনপুটের জন্য সেম আউটপুট আসবে, ঠিক আছে। এই জন্য এটা আমার কি হবে না 1-to-1 হবে না। এটা আমার 1-to ফাংশন কি? জি স্যার এটা 1-2 হবে আসলে। 1-to হবে। বাকিদের কি মনে হয়? জি স্যার 1 2 হবে স্যার। রেঞ্জ এবং কোডোমেন সেম। আমার রেঞ্জ হিসেবে যে কোনো নাম্বার আসতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা আসতে পারে, ঠিক আছে। এই জন্য আমার রেঞ্জ এবং কোডোমেনটা সেম হবে। কিন্তু আমার এটা 1-to-1 যেহেতু হয় নাই, তাই এটা আমার বাইজেকশন হবে না, তাই না? জি স্যার। এটা 1-to-1 হয় না, তাই আমার এটা বাইজেকশন হবে না, ঠিক আছে। আমি কখনো যদি দেখি যে 1-to-1 আমি ধরে ফেলছি যে 1-to-1 না, তাও আমি 1-2টা বের করবো, হ্যাঁ। আমি 1-2টা বের করবো, জাস্ট আমি 1-to-1 বের করেই বলে দিতে পারবো না, মানে পারবো আমরা, কিন্তু তাও আমরা দুটাই বের করবো। বুঝা গেছে? এক্সাম্পলে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা তারপরে চাই, এটা আমাদের আজকে লাস্ট স্লাইড, হ্যাঁ এটা আজকে আমাদের লাস্ট স্লাইড, সবাই একটু দেখেন। এখানে জাস্ট কিছু নাই, এটা আমাদের একটা থিওরি দেওয়া আছে কনসেপ্টের মতো, যে আগের স্লাইডের এই যে লাস্ট পার্টটুকু ছিল, এই জিনিসটাই আমাদের এখানে জাস্ট এক্সপ্লেন করা আছে। দেখেন আমাদের কি বলা আছে, আমাদের একটা ফাংশনের যদি ডোমেন এবং কোডোমেন একই সেট হয়, সেটার নাম দেওয়া আছে কি এ, একটাই সেট হয় এবং সেটটা ফিনাইট হয়। ফিনাইট মানে কি? ফিনাইট সেট মানে কি? সসীম স্যার। সসীম মানে হচ্ছে এলিমেন্ট গুলো কি থাকবে লিমিটেড থাকবে, তাই না? লিমিটেড নাম্বার অফ এলিমেন্টস থাকবে। তাহলে কি বলা হচ্ছে দেখেন, f is 1-to-1 if and only if f is 1-to। এই যে if and only if দ্বারা কি বোঝায়? যদিও এবং কেবল যদি। যদি এবং কেবল যদি কোনটার মধ্যে পড়ে? আর লজিকে কি ছিল এটা? বাই কন্ডিশনাল ছিল না? জি স্যার বাই কন্ডিশনাল। আমাদের বাই কন্ডিশনাল ছিল। বাই কন্ডিশনের মানে কি ছিল? ফার্স্ট এরটা আমার কন্ডিশন হিসেবে কাজ করতে পারে, আবার সেকেন্ডটাও আমার কন্ডিশন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। এটাকে যদি আমরা বাংলাতে বলি কেমন দেখায়, যে ফাংশনটা 1-to-1 হবে যদি সেটা 1-2 হয়। আবার আমি এভাবেও বলতে পারি যে ফাংশনটা 1-2 হবে যদি সেটা 1-to-1 হয়। এটাই আমাদের হচ্ছে থিওরিটা। এখন আমরা যদি একটু চিন্তা করি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে, এ মনে করেন আছে আমার 1-2-3, হ্যাঁ এ আছে আমার 1-2-3, এটা আমার একটা ফিনাইট সেট না? জি স্যার। আমার একটা ফিনাইট সেট 1-2-3, এবং এটাই হচ্ছে আমার ডোমেন, এটাই হচ্ছে আমার কোডোমেন, এটাই আমার ডোমেন, এটাই আমার কোডোমেন। এই ফাংশনটাকে যদি 1-to-1 হতে হয়,
এই ফাংশনটাকে যদি 1 to 1 হতে হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা করে অ্যাসাইনমেন্ট থাকতে হবে। মনে করেন 1 এর সাথে যদি 1 এর অ্যাসাইনমেন্ট থাকে, 2 এর সাথে 2 এর, 3 এর সাথে কিসের থাকতে হবে, 3 এর থাকতে হবে। আবার 1 এর সাথে মনে করেন যদি 2 এর থাকে, 2 এর সাথে তাহলে 3 থাকবে, 3 এর সাথে আবার 1 এর থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন তখন আমার কি হচ্ছে, ফাংশনটা 1 to 1 হচ্ছে। যখন আমরা ফাংশনটা 1 to 1 বানাতে যাচ্ছি তখন সাথে সাথে ফাংশনটা 1 to 0 হয়ে যাচ্ছে না, কারণ সবগুলো এলিমেন্ট কভার হয়ে যাচ্ছে না। জি স্যার। সবাই দেখেন জিনিসটা বুঝতে পারছেন কিনা। 1 to 1 ফাংশনের শর্তটা কি, প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট থাকতে হবে। ঠিক আছে, তো আমার যদি 10টা ইনপুট থাকে আমার 10টা আলাদা আউটপুট থাকতে হবে, তাই না? তো আমার রেঞ্জেও যদি আমার 10টাই থাকে আর কোডোমেনেও 10টাই থাকে তাহলে আমার কি হয়ে গেল, সেটার সাথে সাথে 1 to 1 1 to 0 হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা আসলে এখানে বলা আছে। পরে দেখেন এই স্টেটমেন্টটা ট্রু হবে না যদি সেটটা আমার ইনফিনিট হয়। ইনফিনিট মানে আনলিমিটেড এলিমেন্টস আছে। কেন হবে না, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, f of z is equal to 2 into z, z থেকে z এর মধ্যে, ডোমেন হচ্ছে z, কোডোমেন হচ্ছে আমার z। এই জিনিসটা কি আমার পূর্ণ সংখ্যা না? জি স্যার, পূর্ণ সংখ্যা, অসীম পূর্ণ সংখ্যা। অসীম পূর্ণ সংখ্যা পর্যন্ত। আমার যদি 1 ইনপুট থাকে আউটপুট কি হবে আমার 2, 2 থাকে হবে 4, 3 থাকে হবে 6। এটা আমার 1 to 1 ফাংশন হলেও এটা আমার 1 to হবে না। কেন 1 to হবে না? স্যার রেঞ্জ এবং কোড লেভেল সেম না। হ্যাঁ, এটা তো ডেফিনেশন, আমাদের স্পেসিফিকলি বলতে হবে কেন এখানে আমাদের এটা 1 to হবে না। এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে কেন এটা 1 to হবে না? কোড ডোমেইন আর রেঞ্জের ইয়ে তো সেম না। এটা তো আমরা জানি ডেফিনেশন, এটা আমাদের, হ্যাঁ আমাদের স্পেসিফিকলি বলতে হবে কি আলাদা। এখানে স্যার এখানে কোড ডোমেইন 3 আছে বাট রেঞ্জে 3 নাই। শুধু কি 3 নাই, কোনো অড নাম্বার অন্য থাকবে ভালো নাম্বার হ্যাঁ থাকতে পারে। ঠিক আছে, দেখেন আমাদের 2 ইনটু যে কোনো একটা নাম্বারের সাথে 2 দ্বারা গুণ করছি, তার মানে কি আমাদের যে রেঞ্জে কখনোই কোনো অড নাম্বার থাকতে পারবে না, বিজোড় সংখ্যা থাকতে পারবে না। কিন্তু আমাদের কোডোমেনে কি বলা আছে, সকল পূর্ণ সংখ্যা। তাহলে আমার কি হচ্ছে, কোডোমেন আর রেঞ্জ মিলছে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, আমরা জাস্ট ডেফিনেশন বললেই আসলে হবে না। ঠিক আছে, এই জিনিসটা কি সবাই আমরা বুঝতে পেরেছি? স্যার এই জিনিসটা কি বলে দেওয়া লাগবে পরীক্ষার সময়? হ্যাঁ, পরীক্ষার সময় আমাদের স্পেসিফিকলি বলে দেওয়া লাগবে যে কেন আমাদের জিনিসটা হচ্ছে না, মানে হচ্ছে না, 1 to হচ্ছে না। আমরা যদি জাস্ট ডেফিনেশনটা লিখে দিই ওখানে কিন্তু মার্কসটা কাটা যাবে। মানে ওটাতে যদি 2 মার্ক থাকে তাহলে ওখানে মনে করেন 1 পাবে, আমরা যদি স্পেসিফিকলি না বলি। একবার রিপিট করলে স্যার একটু বুঝতে ভালো হবে আমার। আমি বললাম দেখেন এখানে এই জায়গাতে এটা 1 to না কেন, কারণ আমার কোডোমেন দেওয়া আছে যে কোনো পূর্ণ সংখ্যা, আর রেঞ্জ আমার কি সব ইভেন পূর্ণ সংখ্যা। ঠিক আছে না, সব ইভেন নাম্বার গুলো, সব অড নাম্বার গুলো বাদ পড়ে যাচ্ছে। তাই আমার এই যে কোডোমেন আর রেঞ্জ সেম না। আপনি জাস্ট শুধু যদি বলেন যেটা 1 to হবে না কারণ কোডোমেন আর রেঞ্জ সেম না, তাহলে কিন্তু হবে না ব্যাপারটা, বুঝতে পারলেন? স্পেসিফিকলি বলতে হবে কোথায় সমস্যাটা, কারণ আপনি তখন এটা 50-50 চান্স নিয়ে ফেলেছেন, তাই না? যে 1 to হবে না হলে হবে না, এই কাজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এতদূর পর্যন্ত আজকে আমাদের ক্লাসটা ছিল। কারো কোনো কোশ্চেন বা সমস্যা আছে? সেটে স্যার বইয়ে একটা সমস্যা। হ্যাঁ দেখবো আমরা, সমস্যা নেই। ক্লাসে আজকে কারো সমস্যা আছে? না স্যার। না স্যার।